আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো। আচ্ছা, তো সবার পড়াশোনা কেমন চলছে শুনি? জি স্যার, মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার বেশ স্যার, কিছুদিন আলহামদুলিল্লাহ মিস গেল। মোটামুটি। ভেরি গুড। তো আশা করি সব কিছু আমার গুছিয়ে গেছে। আমরা মোটামুটি পার্মানেন্টলি একটা বাসায় উঠে পড়েছি। এখন থেকে নিয়মিত ক্লাসগুলো আগের মতোই হতে থাকবে। আর তোর মধ্যে আশা করি সবাই বই টই সব হাতে পেয়ে গেছো, তাই তো? বিশেষ করে নন মেজর বলে যে সাবজেক্টগুলো তোমরা ভাবো সেগুলোর কি গাইড টাইডগুলো কিনে ফেলেছো সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে জি স্যার। বুধবার। আগামী সপ্তাহ থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ যেভাবে দিই ওইভাবে দিতে থাকবো ওটা। আর এদিকে আমাদের রিডিং স্কিলসের পার্ট বি এর সবগুলো প্যাসেজ পড়ার কথা ছিল, তাই না? জি স্যার। তো জি স্যার। 14 জানুয়ারি পর্যন্ত আমি সময় দিয়েছিলাম। তো কী অবস্থা সবার? সবাই কি প্যাসেজগুলো পড়েছো? জি স্যার, জি পড়ছি। স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে পার্ট বি এর প্যাসেজগুলো এবং পার্ট এ এর প্যাসেজগুলো তো আগেই পড়া হয়েছে, তাই না? এই দুইটা মিলে একটা পরীক্ষা নিব, মনে থাকবে তো? তাহলে পার্ট এ স্যার, যদি, দুইটার প্যাসেজের। হ্যাঁ, দুটো প্যাসেজ একবারে, পার্ট এ এবং পার্ট বি, ঠিক আছে? এই দুটোর উপর একটা পরীক্ষা নিব। সেটা হচ্ছে, আমি আরও 1 সপ্তাহ সময় দিব। এখানে লিখে দিচ্ছি কবে পরীক্ষাটা নিব। কারণ যেহেতু এর মধ্যেই একদিন আমরা সময় নিব, যে যদি কোনো প্যাসেজে কারো কোনো প্রবলেম থাকে সেটা আমরা মাঝখানে একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আমি এটা, মনে করো আজকে 19 তারিখ, তাহলে আমরা শুক্রবার হচ্ছে 23, শুক্রবার 23 তোমাদের পড়া থাকে হচ্ছে শনি সম্বুধ, তাই না? আমি সব এই কদিনের মধ্যে উল্টাপাল্টা হয়ে গেছে, স্যার। সব ভুলেও গেছি। তাহলে শনি জি সম্বুধ। স্যার। তাহলে তোমাদের পরীক্ষাটা নিব হচ্ছে 25 তারিখে, রবিবারে, যেদিন তোমাদের ক্লাস থাকবে না। 25 তারিখে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমি একটু লিখে দিই। এই, তাহলে মোটামুটি আমাদের অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পার্ট এ এবং পার্ট বি এর, হয়তো রিডিং ওয়ান এবং রিডিং টু এর যে প্যাসেজগুলো সেগুলো আমাদের কাভার হয়ে থাকবে। আর ওদিকে আমাদের পার্ট এ এর তো রাইটিং ওয়ান তো এর আগে আমরা বলেছিলাম পড়ে নিতে, তাই না? ওটা আমি একটা সাজেশন ভিত্তিক একবারে দিয়ে দিব, কোন কোন কোর্স ইম্পর্টেন্ট ইয়েগুলো, কোশ্চেনগুলো, সাথে সাথে পার্ট বি এরও ওগুলো আমাদের আস্তে আস্তে কাভার করে ফেলতে হবে, যেহেতু আমরা ইতোমধ্যে 4.5 মাসে চলছে, তাই না? 4 মান্থের 6th ক্লাস, ওকে। তো সমস্যা নেই, সব কিছু আস্তে আস্তে আমরা গুছিয়ে নিতে পারবো। এখন তোমাদের কাজ হবে প্রত্যেকটা জিনিস, যেহেতু তোমার সেট সাজেশন কি সবার কাছে আছে, পেয়েছো সবাই? ওটা জি স্যার। পরীক্ষায় বের জি করে জি দিবে স্যার। নাকি? হ্যাঁ। এখন তাহলে যেটা পড়াবো সব কিছু একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সহ একবারে ধারাবাহিকভাবে যেভাবে দেওয়া হয় এভাবে দিয়ে দিব। তোমাদের কাজ হবে পরীক্ষা, আর এর মধ্যে পরীক্ষা যেহেতু কিন্তু খাতাগুলো দেখা হয়নি, আশা করি এখন থেকে আমরা সেটাও করতে পারবো। যেহেতু মোটামুটি আমার ঝামেলা শুধুমাত্র মাঝে মাঝে ছাড়া, আশা করি যেভাবে একটা বিষয়ে টেনশনে ছিলাম সেগুলো মোটামুটি নাই, সব কিছুই মোটামুটি গুছিয়ে আসছে, হ্যাঁ। তো এই জন্য আশা করি এখন থেকে আমরা রেগুলারাইজ করতে পারবো সব কিছু। আচ্ছা, তো যাই হোক, তাহলে পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিয়ে নাও। সামনে একটা ক্লাসে আমরা যদি কারো কোনো প্যাসেজের সমস্যা থাকে, পার্ট এ বা পার্ট বি এর যে কোনো প্যাসেজ, তোমরা আরেকবার একটু রিভিশন দিয়ে নিবা। প্রবলেম থাকলে সেটা নিয়ে আলোচনা হবে। আর আমরা এদিকে পড়ছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখানে আমরা রিফরমেশন পিরিয়ডটা মনে হয় শেষ করেছি নাকি? জি রিফরমেশন স্যার। পিরিয়ডটা শেষ হয়েছে। তো আমরা কি পড়বো বলে বলেছিলাম, আমার তো খেয়াল আসতেছে না। জি স্যার। স্যার, এলিজাবেথান এজ আচ্ছা, পড়াতে এলিজাবেথান চাইছিলাম। এজটা, রিফরমেশন জি স্যার, পরবর্তী চারটা একবার শেষ করে। হ্যাঁ, এলিজাবেথান এজটা আমরা শেষ করবো, কারণ টোটাল তোমাদের এজ আছে হচ্ছে 9টা। ওখানে আবার রেনেসাস পিরিয়ড বলে একটা পিরিয়ড আছে, সেখানে এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ এবং পিউরিটান এজ, এই এজ কয়টা একসাথে মোটামুটি দেওয়া আছে। তো আমরা এই জন্য একটু এলিজাবেথান এজটা একটু শুরু করি, কারণ রিফরমেশন পিরিয়ড পরবর্তী রেনেসাস পিরিয়ডে যে ধারাবাহিকতা সেটা যেহেতু ওখানে আছে, ওটা একটু আমাদের পড়ে নিলে ভালো হবে আর কি। তো ঠিক আছে,
আমরা পড়াটা শুরু করি। দেখো, রেনেসাঁস পিরিয়ডকে আমরা কয়েকটা পিরিয়ডে মোটামুটি ভাগ করেছি, ঠিক আছে? সেই ভাগগুলোকে আমাদের একটু বুঝে নিতে হবে। প্রথমে আমরা রেনেসাঁস পিরিয়ড বলে যে ব্যাপারটা, সেটাকে একটু দেখব। রেনেসাঁস, দেখো আমাদের পিরিয়ডগুলো কী কী ছিল। আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড একসাথে, এজ অফ চসার এবং রিফরমেশন পিরিয়ড, আমরা মোটামুটি 3টা শেষ করেছি। এখন রেনেসাঁস পিরিয়ডে এলিজাবেথানটা শুরু করব, তারপরে আমরা জ্যাকোবিয়ান, পিরিটান, রেস্টোরেশন, নিও ক্লাসিক্যাল 6টা শেষ করে আবার শেষ চক্রে এসে রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন শেষ করব। থার্ড মানে 3টা চক্রে আমরা মোটামুটি আস্তে আস্তে আগাবো। তো আমরা যেহেতু এই এজটার নাম হচ্ছে রেনেসাঁস, হ্যাঁ, এবং সেখানে 3টা এজ ওর মধ্যে পড়ে। তারপরে রেনেসাঁস ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে রেনেসাঁ যদিও শুরু হয়েছিল ইতালিতে, আমরা জানি ইতালির ফ্লোরেন্স শহরে, বুঝতে পেরেছো? রেনেসাঁ শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহরে, আর এটা হচ্ছে আউটকাম অফ রেজাল্ট অফ রিফরমেশন, হ্যাঁ, রিফরমেশনের পিরিয়ডেরই বা রিফরমেশনেরই রেজাল্ট হিসাবে আমরা রেনেসাঁসটা পেয়েছিলাম। রেনেসাঁ মানে হচ্ছে কি, দ্য রিভাইভাল অফ লার্নিং, তাই না? এটাই তো নাকি, যে হোয়াট ইজ জি স্যার। অফ রেনেসাঁ, এটা আমরা হচ্ছে রিভাইভাল অফ লার্নিং। এখন এই লার্নিং বলতে মানে কোন লার্নিং এর কথা বলা হচ্ছে আসলে? এটা কি রিলিজিয়াস? গ্রিক আর হ্যাঁ, গ্রিক অ্যান্ড রোমান, তাই তো, আর্ট, কালচার, লিটারেচার, এইগুলোর প্রতি যে আগ্রহ, এবং এইগুলো মানুষকে কি করেছে, ধর্মীয় যে গোড়ামি সেগুলো থেকে বার করে নিয়ে এসে ওপেন মাইন্ডেড, তাই তো, হওয়ার মানে যে একটা বিশেষ আগ্রহ বা ইন্সপিরেশন সেটা দান করেছিল। তার পরবর্তী আমরা জানি এখানে ডিসকভারি ঘটেছে, এখানে সায়েন্টিফিক ইনভেনশন ঘটেছে, তারপর হচ্ছে হিউম্যানিজমের ব্যাপারটা এসেছে, তাই না, রেনেসাঁস পিরিয়ডের এই অংশের সাথে। তাহলে আমরা একটু রাইজ অফ রেনেসাঁ এই অংশটুকু দেখি যে কীভাবে উত্থানটা হলো। যেহেতু আমরা রেনেসাঁ দেখেছি শেষের দিকে, তাই না, মানে রেনেসাঁর মোটামুটি প্রভাবটা ইংল্যান্ডে পড়েছিল একদম ইউরোপিয়ান, তাই তো, পুরো ইউরোপে ছড়িয়ে যাওয়ার শেষ দিকে এসে। দেখো আমরা যদি এখানে কিছু পড়ি, এখানে কিছু কথা আছে যেগুলো ব্রিফ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিবা। দেখো, দ্য রেনেসাঁ আর ট্রান্সফরমেটিভ পিরিয়ড স্প্যানিং রাফলি ফ্রম 14th to 17th সেঞ্চুরি, আমরা জানি, হ্যাঁ, 14th to 17th সেঞ্চুরির মধ্যে যে সময়কাল, আর এই সময়ের ভিতরে আমাদের ইংরেজি সাহিত্যের এই 3টা যুগ পড়তেছে। মার্ক দ্য ব্রিজ বিটুইন দ্য মিডিল এজ অ্যান্ড মডার্ন এরা, আর এ প্রধানত কাজ করছে, রেনেসাঁ কাজ করছে মিডিল এজ থেকে মডার্ন এজের একটা লিঙ্ক হিসাবে, যে মানে রেনেসাঁ আসলে ইংরেজি সাহিত্যে মডার্ন এজকে শুরু করে আর অরিজিনেটিং ইন ইটালি। তাহলে মেনলি রেনেসাঁ শুরু হয় কোথায় বলো তো, কোন দেশে? ইটালি, অ্যান্ড ইভেনচুয়ালি স্প্রেডিং অ্যাক্রস ইউরোপ। এবং এটা আমরা জানি রেনেসাঁ মেনলি শুরু হয় কোন সাম্রাজ্যের পতনের ফলে বলো তো? সাম্রাজ্যটার নাম কি ছিল? কোন সাম্রাজ্যের পতন হয়েছিল? রোমান। না না, রোমান কেন, কনস্ট্যান্টিনোপল, তাই তো। হুম, জি স্যার। হ্যাঁ, কনস্ট্যান্টিনোপলের পতনের পর, হ্যাঁ, এবং এই পতনের পিছনের কি ছিল? ধর্মযুদ্ধ, ক্রুসেড, তাই না? হ্যাঁ, এইগুলো লিঙ্কগুলো মনে রাখতে হবে। কিন্তু এখন বাকি তথ্যগুলো তোমরা আরও বেশি করতে পারো, জানাতে পারো, বা হচ্ছে গুগল টুগল করে অনেক বেশি ইনফরমেশন ডিপে জানতে পারো, কারণ আমাদের তো আর সব কিছু একবারে ডিপে জানার মতো সুযোগ হয় না, জানানোর মতো সুযোগও হয় না। আমরা জাস্ট এটুকুকে একটা দিয়ে দিই, হ্যাঁ, টাস্ক দিয়ে দিই যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তা বলছে অরিজিনেটিং ইন ইটালি অ্যান্ড ইভেনচুয়ালি স্প্রেডিং অ্যাক্রস ইউরোপ, তাহলে এটা ইতালিতে শুরু হয়ে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। আর এই ছড়িয়ে পড়ার কারণে কি হলো, দিস কালচারাল রিভার্থ ওয়াজ ক্যারেক্টারাইজড বাই আ রিনিউড ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি, ওই যে রোমান অ্যান্ড গ্রিক কালচারের প্রতি। তারপর হচ্ছে হিউম্যানিজম এবং ইনোভেশন ইন আর্ট, সায়েন্স অ্যান্ড পলিটিক্স। কারণ এই সময়ে আমরা দেখেছি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, ভাস্কো দা গামা কোথায় এসেছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছে, আরও অনেক অনেক বিশেষ বিশেষ সায়েন্টিফিক ডিসকভারি সহ অন্যান্য জিনিস ঘটেছে। দ্য রাইজ অফ দ্য রেনেসাঁ ওয়াজ ড্রিভেন বাই আ
কনফ্লুয়েন্স অফ সোশ্যাল ইকোনমিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্যাক্টর, এর পিছনে অনেকগুলো কারণ ছিল, সেটা সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, বা অন্যান্য ফ্যাক্টর হতে পারে, তাই না? দ্য রেনেসা ডিরাইভ ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড ফর রিভার্থ, তাহলে রেনেসা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, তার ইংলিশ মিনিংটা হচ্ছে কি বলো তো? রিভার্ট। রিভার্থ, তাই তো? হ্যাঁ, ইংলিশ রিভার্থ। মিনিংটা হচ্ছে রিভার্থ, বা অনেক সময় আমরা দেখতে পারি যদি কালচারাল দিকে যায় তাহলে রিভাইভাল অফ লার্নিং ওয়াজ আ কালচার ইন্টেলেকচুয়াল অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট। তাহলে যদি বলে হোয়াট ইজ রেনেসা, তখন এটা বলতে হবে কি রেনেসা অ্যাকচুয়ালি ইজ আ কালচারাল ইন্টেলেকচুয়াল অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট, তাই তো? এইটা, এবং এটা একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার মিনিং হচ্ছে রিভার্থ, মানে যেভাবে তোমার ব্রিফে আসে সেভাবে খেয়াল করতে হবে। দ্যাট এমার্স ইন ইউরোপ বিটুইন 14 to 17 সেঞ্চুরি, ইট মার্ক দ্য ট্রানজিশন ফ্রম দ্য মিডল এজেস। একই কথা বারবার আসতেছে, অত দরকার নেই। আমরা এইখানে যেটা বলতেছি যে এই যুগটা ক্যারেক্টারাইজ বাই আ রিভাইভাল অফ ইন্টারেস্ট ইন দ্য ক্লাসিক্যাল আইডিয়াস, আর্ট, নলেজ অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। দ্য রেনেসা বিগ্যান ইন ইটালি, পার্টিকুলারলি সিটিস লাইক ফ্লোরেন্স। এই যে কোন শহর, এটা একটু খেয়াল করতে হবে। ইটালির দুটো শহর, বিশেষ করে ফ্লোরেন্স শহরে এটা প্রথমে শুরু হয়, তারপরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তাহলে যদি দেশ বলা হয় তাহলে বলতে হবে ইটালি, আর যদি বলা হয় কোন শহরে তখন হবে কি? ফ্লোরেন্স। ফ্লোরেন্স। তাই তো? এটা ভেনিস। বিসিএসও এই কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, রেনেসা কোন শহর কেন্দ্রিক আন্দোলন বা কোন দেশে শুরু হয়? দেশে বললে ইটালি, তাই তো, আর শহর বললে ফ্লোরেন্স। এটা একটু খেয়াল করতে হবে। বা অনেক সময় আসে পরীক্ষায় যে ফ্লোরেন্স কোন দেশের শহর, বা এটা রিলেটেড বিষয়গুলো মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে রিডিসকভারি অফ ক্লাসিক্যাল এন্টিকুইটি। এটা বলতে আসলে কী বোঝানো যাচ্ছে? রিডিসকভারি কেন বলা হচ্ছে এটাকে? তার মানে রিডিসকভারি মানে হচ্ছে আগে এটার ছিল, এটা আগে ছিল, তারপরে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, মানুষের এর প্রতি আগ্রহ কমে গেল, পরবর্তীতে আবার নতুন করে মানুষ এটার প্রতি কী করলো? রিভাইভাল মানে হচ্ছে পুনর্জাগরণ, তাই তো? নতুন করে জাগরিত করা। আগে ছিল, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, পুনরায় সেটার প্রতি আবার আগ্রহ তৈরি হলো। এটা বলতে বোঝায় রিনিউয়াল, রিভাইভাল অথবা রিডিসকভারি। তাই বলছে প্রাইমারি ড্রাইভার অফ দ্য রেনেসাস ওয়াজ দ্য রিডিসকভারি অ্যান্ড রিভাইভাল অফ দ্য ক্লাসিক্যাল টেক্সট অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। তাহলে অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোমের ক্লাসিক্যাল টেক্সটগুলোর প্রতি, হ্যাঁ, মানুষের আগ্রহ তৈরি হয় ওই যে রিফরমেশন পরবর্তী। ডিউরিং দ্য মিডিল এজেস, খেয়াল করে এই জায়গায়, হ্যাঁ, ডিউরিং দ্য মিডিল এজেস মাচ অফ দিস নলেজ হ্যাড বিন প্রিজার্ভ বাই ইসলামিক স্কলার অ্যান্ড মোনাস্টারিজ ইন ইউরোপ। একদিকে হচ্ছে আরব কান্ট্রি বা এই জাতীয় এলাকাগুলোতে ইসলামিক স্কলাররা, সাথে সাথে ইউরোপের যে মোনাস্টারিগুলো, এগুলোতে এগুলো প্রিজার্ভ করা ছিল। কিন্তু ওই যে দ্য ফল অফ কনস্টান্টিনোপল ইন 1453, যদি বলা হয় এই এজটা কেন গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষা আসে ওয়াই 1453 ইজ ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তখন এটা বলতে হবে দ্য কি? ফল অফ হ্যাঁ, ফল কনস্টান্টিনোপলের অফ পতন হয়, তাই তো? কনস্টান্টিনোপল। হ্যাঁ, প্লেড আ ক্রুশাল রোল ইন দ্য রেনেসাস রাইজ, ম্যানি গ্রিক স্কলার ফ্লিড টু ইটালি। এই যে কনস্টান্টিনোপল বর্তমান শহরের নামটা কি জানো? ইস্তানবুল। হ্যাঁ, সেটা কোন দেশে অবস্থিত? তুরস্ক। টার্কি। এটাও টার্কি। এটাও কিন্তু তুরস্ক, তাই তো, বা টার্কি। এটা বিসিএস পরীক্ষাতে আসে যে মানে ইস্তাম্বুলের পূর্বের নাম কি, হ্যাঁ, বা কনস্টান্টিনোপলের বর্তমান নাম কি, এটা কনস্টান্টিনোপল কোন দেশে অবস্থিত, এগুলো কিন্তু আসে। ম্যানি গ্রিক স্কলার ফ্লিড টু ইটালি ব্রিঙ্গিং উইথ দেম ম্যানুস্ক্রিপ্টস অ্যান্ড আইডিয়াস দ্যাট ইগনাইটেড ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং। তার মানে যারা ওই কনস্টান্টিনোপলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তারা কি হলো, এর পতনের পর গ্রিক স্কলাররা চারিদিকে ছড়িয়ে পড়লো, এবং সাথে করে তারা নিয়ে গেল কি তাদের যে রাইটিংগুলো, এই রাইটিংগুলো যখন তারা ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়ার কারণে তাদের জ্ঞানগুলোও চারিপাশে ছড়িয়ে পড়লো। মানে এটা ঠিক ব্যাপারটা এমন হয়েছে যে চুলা, মনে করো চুলার ভিতরে আগুন ছিল, হঠাৎ করে ঝোড়ো একটা বাতাস এসে করলো কি, চুলার ভিতরের আগুনগুলোকে একদম চারিদিকে ছড়িয়ে দিল, ঠিক আছে তো, দিয়ে চারিদিকে আগুন জ্বালিয়ে দিল। ব্যাপারটা ঠিক এরকম ঘটনা হচ্ছে রেনেসার, হ্যাঁ, এই কনস্টান্টিনোপলের পতনের পর। দিস রিভাইভাল ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ফিলোসফি অফ হিউম্যানিজম। সবচেয়ে বড় যে তত্ত্বটা এখানে ছিল সেটা হচ্ছে হিউম্যানিজম। কারণ রিফরমেশন সময়ে আমরা দেখেছি যে রিলিজিয়ান মানুষকে খুবই মানে ন্যারো মাইন্ডেড করে রেখেছিল। দে অনলি টট দ্য চার্চ অর দ্য প্রিস্ট, মানে কি বলবো, কন্ট্রোল দ্য মাইন্ড অফ দ্য পিপল, হ্যাঁ, কমন পিপলের মাইন্ডকে কন্ট্রোল করতো। তারা বলতো যে এর বাইরে চিন্তা করা যাবে না, একদম চিন্তা করা পাপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন এই ফিলোসফি থেকে মানুষ বের হয়ে আসলো, তাই তো, চার্চ ভিত্তিক করাপশনগুলো যখন চারিদিকে প্রচার হয়ে গেল, তখন মানুষ এবং সাথে যারা আন্দোলন করলো, প্রোটেস্ট করলো, তাদের মাধ্যমে মানুষজন আস্তে আস্তে তাদের যে চিন্তাভাবনার জগৎটাকে আরও বেশি স্প্রেড করে ফেললো, হ্যাঁ। তাই বলছে দেখো, দিস রিভাইভাল ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ফিলোসফি অফ হিউম্যানিজম হুইচ এমফাসাইজ দ্য স্টাডি অফ সাবজেক্ট লাইক লিটারেচার, ফিলোসফি এবং হিস্ট্রি ফ্রম আ
হিউম্যান সেন্টার্ড পার্সপেক্টিভ, খেয়াল করো হ্যাঁ, হিউম্যান সেন্টার্ড পার্সপেক্টিভ রাদার দানা পিওরলি থিওলজিক্যাল ওয়ান, মানে ধর্মকেন্দ্রিক না। আমরা জানি যে যখন মিডিল এজ শুরু হলো তখন ক্রিশ্চিয়ানিটি প্রচার শুরু হয়েছিল, তার আগে ছিল পেগানিজম। ক্রিশ্চিয়ানিটি যখন প্রচার শুরু হলো তখন ক্রিশ্চিয়ানিটির প্রচারটা একটা চার্চ কেন্দ্রিক শুরু হলো। আস্তে আস্তে মানুষের ধর্ম বিশ্বাসের কারণে মানুষ চার্চের প্রতি অনুগত হলো, আর তখনই চার্চের যারা প্রিস্ট ছিল, বিশপ ছিল, তারা মনে করলো এইবার সুযোগ হয়েছে কিভাবে কমন পিপলদেরকে কন্ট্রোল করা যায়। তারা ধর্মের বিভিন্ন টিচিংয়ের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করছিল, হ্যাঁ, থিওলজিক্যাল বিষয়গুলো দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করছিল। এমন সেখান থেকে তারা বার হয়ে আসলো এবং মানে কি বলবো, সাহিত্য, ফিলোসফি এবং হিস্ট্রির প্রধান ব্যাপারই হলো ধর্মকেন্দ্রিক না, মানুষকেন্দ্রিক। কারণ মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ কিন্তু নয়। এই ফিলোসফিতে তারা বিশ্বাস করে তারা মানুষকে কী করলো, জানার জগৎটাকে স্প্রেড করে দিল। থিঙ্কার্স লাইক পেট্রাক, আমরা পেট্রাকের নাম তো শুনেছি নাকি? পেট্রাককে জি স্যার। কিসের ফাদার বলা হয়? Sonnet. সনেট, Father of sonnet. হ্যাঁ, কিন্তু তাকে আবার বলা হচ্ছে কি, অফেন কল্ড দ্য ফাদার অফ হিউম্যানিজম অ্যান্ড লেটার ইরাসমাস আরেকজন ব্যক্তি, হ্যাঁ, সেলিব্রেটেড হিউম্যান পটেনশিয়াল অ্যান্ড অ্যাচিভমেন্ট ইন্সপায়ারিং আ কালচারাল রেভলিউশন। হ্যাঁ, তারা একটা কালচারাল রেভলিউশন শুরু করলো। সেটা দেখো, পেট্রাক, ইরাসমাস, এরা হচ্ছে কোন দেশ কেন্দ্রিক বলো? পেট্রাক কোন দেশের রাইটার? ইতালি। ইটালি। Italy. তো এদের মাধ্যমেই কিন্তু আন্দোলনটা শুরু হয়। এবার ইকোনমিক প্রসপারিটি অ্যান্ড আরবানাইজেশন শুরু হলো। দেখো, দ্য ইকোনমিক প্রসপারিটি অফ সার্টেন রিজিয়নস ইন ইউরোপ। দেখো, আমরা কিন্তু এখনও ইংল্যান্ডের ভিতর ঢুকে নাই, আমরা রেনেসার শুরুটা দেখতেছি, সেটা কিন্তু ইটালি কেন্দ্রিক, তাই না? এখনও কিন্তু ইংল্যান্ডে যে রেনেসাসের প্রভাবটা আসলো পরবর্তী ইয়াতে আমরা দেখবো। দেখো, দ্য ইকোনমিক প্রসপারিটি অফ সার্টেন রিজিয়নস ইন ইউরোপ, পার্টিকুলারলি ইটালি, লেড দ্য ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন ফর দ্য রেনেসাঁ। মানে রেনেসার তো বিভিন্ন ধরনের ফাউন্ডেশন ছিল, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, ইকোনমিক ফাউন্ডেশন, হ্যাঁ, লিটারেরি ফাউন্ডেশন ইত্যাদি। তো অর্থনীতি ছাড়া তো কোনো আন্দোলন চলতে পারে না। দ্য ইটালিয়ান সিটি স্টেটস ফ্লোরেন্স, ভেনিস অ্যান্ড মিলান বিকেম ওয়েলদি থ্রু ট্রেড, ব্যাঙ্কিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। বলছে পৃথিবীর প্রথম ব্যাঙ্কিং কার্যক্রম শুরু হয় কিন্তু ইতালিতে, বুঝতে পেরেছো? ফ্লোরেন্স ইন পার্টিকুলার ইমার্জ অ্যাট দ্য ক্র্যাডেল অফ রেনেসাঁ। দেখো, এই যে ফ্লোরেন্স, তাহলে ফ্লোরেন্স শহরটাকে বলা হচ্ছে কি, রেনেসার দোলনা, মানে কি শুরু। থ্যাঙ্কস টু প্যাট্রোনেজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলিস লাইক মেডিসি। এই যে মেডিসি পরিবার ব্যাংকিং কার্যক্রম চালাতো তখন, ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটা মেডিসি পরিবার থেকে এসেছিল। দে আর ওয়েলদি এনেবলড টু স্পন্সর আর্টিস্টিক অ্যান্ড স্কলার্স, ফোস্টারিং এ ফার্টাইল এনভায়রনমেন্ট ফর ক্রিয়েটিভিটি। এছাড়াও দেখো, আরবানাইজেশন অলসো কন্ট্রিবিউটেড টু দ্য রেনেসাস রাইজ। হ্যাঁ, আরবানাইজেশন, শহরায়ন। সিটিজ বিকাম সেন্টার্স অফ কমার্স, এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ। অ্যাজ মোর পিপল মুভ টু আরবান এরিয়াজ, they were exposed to new ideas and innovations which fueled intellectual growth. হ্যাঁ, মনে করো একটা মানুষ শহর কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে যখন গ্রামভিত্তিক চিন্তাভাবনা থেকে যখন শহরে আসে, তখন কি গ্রামের চিন্তাভাবনা বেশি শক্তিশালী হয় তার কাছে, না শহরের চিন্তাভাবনা তাকে বেশি প্রভাবিত করে? কোনটা বলতো? শহরে চিন্তা করো। হ্যাঁ, এবং প্রথম একজন মানুষ যে কোনোদিন শহরে আসেনি, আর যে মানুষ শহরে অলরেডি থাকে, তাদের মধ্যে কি মানে ন্যারো মাইন্ডেড ভাবটা কার হয়, গ্রামের নাকি শহরের মানুষের? কোনটা? গ্রামের মানুষ। গ্রামের। হ্যাঁ, গ্রামের শহরের মানুষের মানুষ। মধ্যে একটু ন্যারো মাইন্ডেডনেস ব্যাপারটা থাকে, তাই না? তাদের ভিতরে চিন্তা ভাবনার মানে কি বলবো সংকীর্ণতা থাকে। কিন্তু যখন শহরে থাকতে শুরু করে তখন কি হয়, তার কালচারাল, এডুকেশনাল, ইন্টেলেকচুয়াল, ফিলোসফিক্যাল চিন্তাভাবনাগুলো কিন্তু অনেকাংশেই স্প্রেড হতে থাকে। হ্যাঁ, তাকে এনেবল করতে থাকে যে তার চিন্তাভাবনার লেভেলটা, হ্যাঁ, তার মানে কি বলবো অর্থনৈতিক ব্যাপারটাকে আরও বেশি উন্নত করতে হবে। এরপর হচ্ছে অ্যাডভান্সমেন্ট ইন প্রিন্টিং টেকনোলজি। সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল নলেজের ক্ষেত্রে, স্প্রেডিং অফ নলেজের ক্ষেত্রে, সেটা হলো প্রিন্টিং প্রেস। যদি প্রিন্টিং প্রেস না হতো তাহলে হাতে লিখে কি এখন আমরা যেভাবে বইয়ের ছড়াছড়ি পাচ্ছি, এটা কি সম্ভব হতো বলো? যদি প্রিন্টিং না, প্রেস স্যার। থাকতো, হাতে লিখে তো সম্ভব হতো না, তাই না? তাই বলছে দেখো, দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস বাই জোহানেস দেখো গুটেনবার্গ ইন মিড-15th century রেভলিউশনাইজ দ্য স্প্রেড অফ নলেজ। ফর দ্য ফার্স্ট টাইম বুকস কুড বি ম্যাস প্রডিউসড। প্রচুর পরিমাণে বই লেখা শুরু হলো, মেকিং মানে বই প্রকাশ পাওয়া শুরু হলো, মেকিং দেম মোর অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। দিস টেকনোলজিক্যাল ব্রেক থ্রু ফ্যাসিলিটেট দ্য ডিসেমিনেশন অফ রেনেসাস আইডিয়াস অ্যাক্রস ইউরোপ, ব্রেকিং দ্য মোনোপলি অফ চার্চ, দেখো, অন নলেজ অ্যান্ড এম্পায়ারিং ইন্ডিভিজুয়ালস টু এক্সপ্লোর সিকুলার অ্যান্ড সায়েন্টিফিক টপিক. The printing press also enabled the rapid spread of the works of Renaissance thinkers such as Leonardo da Vinci, Niccolo Machiavelli, scientists like
নিকোলাস কপারনিকাস, এদের যে চিন্তাভাবনাগুলোকে আরও বেশি স্প্রেড হওয়া শুরু করলো শুধু এই প্রিন্টিং প্রেসের কারণে। ইট ডেমোক্রেটাইজেস লার্নিং, এতে কি হলো, লার্নিংয়ের ক্ষেত্রে একটা গণতন্ত্রায়ন ঘটলো। গণতন্ত্র মানে কি, আগের লার্নিংটা শুধু চার্চ কেন্দ্রিক ছিল এবং মানে কি বলবো, খুব অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি ছাড়া শিক্ষা দীক্ষা তাদের ছিল না, কিন্তু এটা সাধারণ মানুষও শিক্ষা পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু পেয়ে গেল। তাই বলছে কি, অ্যালাউইং আ ব্রডার অডিয়েন্স টু এনগেজ উইথ রেনেসাস আইডিয়াস। আমার রেনেসাসের পিছনে অনেক কারণ রয়েছে, তাই না? এরপর হচ্ছে ডিক্লাইন অফ ফিউডালিজম অ্যান্ড দ্য রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজম। ফিউডালিজমের ব্যাপারটা তো আমরা জেনেছিলাম, তাই না? ফিউডালিজম মানে কি, জমিদার কেন্দ্রিক কিন্তু সামন্তবাদ, তাই তো? সামন্তবাদ। হ্যাঁ, বিশেষ লর্ড সিস্টেমে যে বিষয়গুলো চলতো। তাই বলছে দ্য ডিক্লাইন অফ ফিউডালিজম অ্যান্ড দ্য রাইজ অফ সেন্ট্রালাইজড মোনার্কিস ক্রিয়েটেড দ্য পলিটিক্যাল কন্ডিশন ফর দ্য রেনেসাস। Feudal lords who had dominated medieval Europe lost their grip on the power as kings consolidate authority. কেমনটা ছিল যে রাজারা কি করতো, জমি বর্গা দেওয়ার মানে জমিদারদের কাছে দিত, ফিউডাল লর্ডদের কাছে দিত তাদের, এবং তার বিনিময়ে রাজারা কি পাইতো বলো তো, কি সাপোর্ট পাইতো ওদের কাছ থেকে? ট্যাক্স দিত। না, ট্যাক্স না, মিলিটারি সাপোর্ট। আমরা পড়েছিলাম, ভুলে গেছো? মিলিটারি সাপোর্ট পেতো, তা না? হ্যাঁ, এই যে ফিউডাল লর্ডরা কি করতো, রাজার কাছ থেকে জমি নিত বা বিশেষ এলাকার ক্ষমতা নিত, তার বিনিময়ে তারা রাজাকে মিলিটারি ক্ষমতা দিত। বুঝতে পারছো? এছাড়া তো ট্যাক্স টুক্সের ব্যাপার তো আছেই। অ্যান্ড সিটিজ গেইন ইন্ডিপেন্ডেন্স, বলছে দিস শিফট অ্যালাউড ফর গ্রেটার সোশ্যাল মোবিলিটি অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি। তাতে কি হলো, ওই যে ফিউডাল সিস্টেমটা বাদ হয়ে গেল, রাজার মানে কি ক্ষমতা রাজার কেন্দ্রিক হয়ে পড়লো। বলছে এছাড়া ইকোনমিক অপরচুনিটি ফস্টারিং অ্যান এনভায়রনমেন্ট হোয়ার মেরিট অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট ওয়ার ইনক্রিজিংলি ভ্যালুড। আগে মেরিটের কোনো মূল্য ছিল না, ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টের কোনো মূল্য ছিল না, কিন্তু আস্তে আস্তে হতে শুরু করলো। রেনেসাস থিঙ্কার সেলিব্রেটেড ইন্ডিভিজুয়ালিজম, emphasizing personal creativity and self-expression. Artists like Michelangelo, Raphael, for instance, focused on human emotion and the beauty of the human form, reflecting the cultural shift. আমরা কিন্তু এখনো ইংল্যান্ডের কেন্দ্রিক পড়ছি না। আমরা কি এখন ইংল্যান্ডে ঢুকছি, নাকি আমরা না, এখন স্যার। ইটালি বা ইউরোপ কেন্দ্রিক আছি, তাই না? হ্যাঁ, দেখে এই যে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, এরা হচ্ছে কি কোন দেশের? ইটালিয়ান আর্টিস্ট কিন্তু, ঠিক আছে তো? তারপর রিলিজিয়াস ট্রান্সফরমেশন অ্যান্ড সিকুলারিজম, বলছে অলদো দ্য রেনেসা ওয়াজ নট অ্যান্টি রিলিজিয়াস, মানে অ্যান্টি রিলিজিয়াস না পুরোটাই, রিফরমেশন যেমনটা ছিল, ইট মার্কড আ ডিপার্চার ফ্রম দ্য মিডল এজেস ইন্টেন্স ফোকাস অন স্পিরিচুয়ালিটি। থিঙ্কার্স অ্যান্ড আর্টিস্ট বিগিন টু এক্সপ্লোর সিকুলার থিমস অ্যালংসাইড রিলিজিয়াস ওয়ান্স। তারা তো রিলিজিয়নের বিরুদ্ধে না, তারা কি আসলে রিলিজিয়নের বিরুদ্ধে নাকি চার্চের বিরুদ্ধে, কোনটা বলো? চার্চের বিরুদ্ধে। চার্চের বিরুদ্ধে। একটা ধর্ম আর হচ্ছে ধর্মকেন্দ্র দুইটা আলাদা জিনিস। ধর্মকেন্দ্রের মাধ্যমে ধর্ম চর্চা করা হয়। এখন ধর্মকে মনে করো, এখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি দুর্নীতি করে, তাহলে কি আমরা শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করব, নাকি ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করব, কোনটা? শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে, হ্যাঁ। তাহলে চার্চের বিরুদ্ধে, ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করা হয়েছে, ধর্মের বিরুদ্ধে তো না। তাই তো ধর্মটা মানুষকে কি করেছে, মানুষকে শান্তির দিকে নিয়ে যায়, মোরালিটির দিকে নিয়ে যায়, কিন্তু চার্চ ধর্মকে ব্যবহার করে, তাদের ক্ষমতাগুলোকে ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এইটার বিরুদ্ধে ছিল মেইনলি আন্দোলন, ঠিক আছে? দিস শিফট ওয়াজ এক্সেম্পলিফাইড ইন আর্ট বাই ওয়ার্কস লাইক, দেখো বটিসেলিস দ্য বার্থ অফ ভেনাস অ্যান্ড দ্য ভিনজিস, দেখো ভার্ট্রুভিয়ান ম্যান, এগুলো হচ্ছে আর্ট ছিল। হুইচ সেলিব্রেটেড বোথ মিথোলজিক্যাল অ্যান্ড হিউম্যান বডি, মানে হিউম্যান বডিটা আসলে কেমন, কি ভিত্তিক। At the same time, religious reform movements such as the Protestant Reformation in the 16th century challenged the authority of the Catholic Church. While the Reformation itself was not a direct product of the Renaissance, এখন রিফরমেশন তো রেনেসাসের প্রোডাক্ট না, বরং রেনেসা হচ্ছে রিফরমেশনের প্রোডাক্ট অনেকটা, ঠিক আছে তো? কারণ কি, ওই চার্চ ভিত্তিক রিফরমেশন আনার কারণেই রেনেসা শুরু হয়। দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড ক্রিটিসিজম, দেখো ইট এনকারেজ প্লেইড আ রোল ইন ফোস্টারিং রিফর্ম, তার মানে এটা এক ধরনের স্পিরিট। তো রেনেসা কি এক ধরনের স্পিরিট, যে স্পিরিটটা রিফর্ম আনতে সাহায্য করেছে। এরপর হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইনোভেশন, দেখো দ্য রেনেসা ওয়াজ আ পিরিয়ড অফ প্রোফাউন্ড সায়েন্টিফিক ডিসকভারি। ফিগার্স লাইক কোপারনিকাস, গ্যালিলি, আইজাক নিউটন চ্যালেঞ্জ মেডিয়েভাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স। হ্যাঁ, তারা ধর্মভিত্তিক যে সায়েন্টিফিক চিন্তাভাবনা, সেটার বিরুদ্ধে চিন্তাভাবনা চেঞ্জ করে তারা নতুন একটা ভিত্তি আনলো বিজ্ঞানের। দ্য এমফেসাইজ, আগে বলা হতো কি, ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনা ছিল, বলা হচ্ছে কি যে পৃথিবী হচ্ছে কি মহাজাগতিক কেন্দ্র, কিন্তু আমরা এখন জানি কি এই সৌরজগতের কেন্দ্র কি পৃথিবী নাকি সূর্য? না, হ্যাঁ, সূর্য। সূর্য, তাই না?
তো এই অবজারভেশনের জন্যই অনেক সায়েন্টিস্টদেরকে পুড়িয়ে মারা হয়েছে, হ্যাঁ, এরকমও ঘটনা ঘটেছে, হ্যাঁ, যে এটা চার্চের বিরুদ্ধে যাচ্ছে, চার্চ যা বলছে তার বাইরে কথা হচ্ছে, এগুলো হচ্ছে ব্লাসফেমি, এগুলো সৃষ্টিকর্তার বিরুদ্ধে চিন্তাভাবনা, এরকম করেও কিন্তু অনেক ক্ষতি করা হয়েছে। যাই হোক, philosophically the Renaissance saw the revival of classical ideas alongside new development. The work of Aristotle and Plato were reinterpreted, while figures like Machiavelli explored pragmatic approaches to politics in works like The Prince. The Prince কার লেখা বলো? নিকালো ম্যাকিয়াভেলির। মেকিয়াভেলির লেখা, তাই না? হুইচ এমফাসাইজ রিয়েল পলিটিক ওভার আইডিয়ালিজম। তিনি সত্যিকারের পলিটিক্স মানে কি রাজনীতিকে তিনি গুরুত্ব দিয়েছেন, হ্যাঁ, এটা কোনো আদর্শ কেন্দ্রিক না, হ্যাঁ, আইডিয়ালিজম বাদ দিয়ে তিনি ভাবছেন যে পলিটিক্স কী জিনিস এবং এটা কীভাবে হওয়া উচিত। আর্টিস্টিক অ্যান্ড আর্কিটেকচারাল ফ্লারিশমেন্ট, আর্ট অ্যান্ড আর্কিটেকচার were among the most visible expression of the Renaissance. Artists like Leonardo da Vinci, Michelangelo, Raphael created masterpieces that emphasize realism, perspective and human emotion. The use of techniques such as দেখো বলছে কি সিয়ার, দেখো সিয়ারোস্কুরো মানে হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডো, তারা তো অন্যান্য কালার ইউজ করতো না, ব্ল্যাক হোয়াইট শ্যাডোই কালার তারা ইউজ করতো। এবং দেখো এরকম উচ্চারণ কি স্ফুম্যাটো মানে ব্লারিং লাইন্স, এই জাতীয় কিছু টেকনিক তারা ইউজ করে রেভলিউশনারাইজ আর্টিস্টিক এক্সপ্রেশন। ইন আর্কিটেকচার ফিগার লাইক ফিলিপো, দেখো ব্রুনোসেলি এবং অ্যান্ড্রিও প্যালাডিও, এরা হচ্ছে সব ইটালিয়ান আর্টিস্ট, হ্যাঁ, মানে ওই ফ্লোরেন্স বা ভেনিস কেন্দ্রিক, হ্যাঁ। অ্যান্ড্রিয়া প্যালাডিও রিভাইভড ক্লাসিক্যাল প্রিন্সিপালস অফ সিমেট্রি, প্রপোর্শন অ্যান্ড হারমোনি। এগুলো আর্টিস্টের, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপর আমরা একটু পড়ছি কারণ রেনেসার মানে রেনেসাঁ যে শুধু লিটারারি ভিত্তিক না, লিটারেচার ভিত্তিক তা না, এটা সায়েন্টিফিক, জিওগ্রাফিক্যাল, এটা আর্ট, সব বিষয়ের সাথে জড়িত একটা ঘটনা। এটাকে বোঝানোর জন্য এই অংশটুকু আমি দিয়েছি, তোমরা একটু পড়ে দেখো। আইকনিক স্ট্রাকচার সাচ এস দ্য ফ্লোরেন্স ক্যাথেড্রাল ডোম অ্যান্ড সেন্ট পিটার্স ব্যাসিলিকা এম্বডিড রেনেসাস আইডিয়ালস অ্যান্ড শোকেস দ্য এরাস টেকনিক্যাল আর্ট। দেখো আমরা যদি এই চার্চের ইনার সাইডগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে কী ধরনের আর্টিস্টিক কার্যক্রম সেই সময় ঘটেছে, হ্যাঁ। দেখো না কি হলো, ক্যাথেড্রাল বুঝো? ক্যাথেড্রাল কি জিনিস? দেখো কি পরিমাণ মানে সেই সময়ে আর্টিস্টিক কার্যক্রম চলেছে, কথা বুঝতে পারছো? এগুলো কি সব ড্রয়িং না, পেন্টিং না? দেখো তো এগুলো কি সব পেন্টিং না এই ডোমগুলোতে? জি স্যার। হ্যাঁ, এগুলো কি করতো বাইবেল, গম্বুজ। হ্যাঁ, এই যে গম্বুজ, উপর দিয়ে তো গম্বুজ কিন্তু ভিতর দিয়ে কি এই দেখা একটা সব আর্ট, এগুলো সব আর্ট, হ্যাঁ। এই আর্টের মাধ্যমে কি করা হতো, বিবলিক্যাল স্টোরিগুলোকে বিশেষ করে তোমরা যদি ক্যাথলিক চার্চগুলোতে ভ্রমণ করো, মানে যদি ঘুরতে যাও, তোমরা দেখবা যে চার্চগুলোতে কি করা এইভাবে দেখাই যে দেখো জিজাস ক্রাইস্টের পুরো জীবনীটাকে গল্প আকারে কিন্তু উপস্থাপন করা, ঠিক আছে? এইগুলো কারা করতো? জিজাস ক্রাইস্ট যখন জন্মেছিলেন বা ছিলেন তখন কি ক্যামেরা ট্যামেরা ছিল বলো? হুম, না স্যার। তাহলে এগুলো পাইলো কোথায়? তাহলে এই আর্টগুলো তারা করলো কিভাবে? বাইবেল পড়েছে। এবং এই যে থার্ড ইয়ারে, তোমরা যখন থার্ড ইয়ারে ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়বা তখন বুঝতে পারবা যে কীভাবে এই কাজগুলো করা হয়েছে। এই নামগুলো জরুরি কারণ থার্ড ইয়ারে কিন্তু আবার এই ঘটনাগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো এইগুলো কিন্তু হয়তো লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছে, রাফায়েল এঁকেছে, হ্যাঁ, তারা বাইবেল পড়েছে, বা প্রিস্টরা বা ক্যাথলিক ইয়ারা যারা বিশপরা আছে তারা গল্প পড়েছে, বলেছে, এবং এইভাবে করে আঁকতে হবে সেইভাবে তারা কিন্তু এইভাবে এঁকে দিয়েছে এই যেগুলো, হ্যাঁ, ইনসাইটগুলো। এগুলো হচ্ছে কি আর্ট। এছাড়াও রয়েছে দেখো জিওগ্রাফিক্যাল ডিসকভারিং অ্যান্ড এক্সপ্লোরেশন। দ্য রেনেসাঁ অলসো coincide with the age of exploration, which expanded Europe's horizons and introduced new ideas and goods. দেখো explorer like Christopher Columbus, Vasco da Gama, Ferdinand, দেখো Magellan opened trade routes and initiated cultural exchanges, further enriching the intellectual climate of the Renaissance. তাহলে এইখানে আমরা রেনেসার যে মানে কি বলবো ফ্লারিশমেন্টে, উত্থানে যে বিষয়গুলো জড়িত পয়েন্ট সেগুলো আমরা দেখলাম, হ্যাঁ। যে প্রথমে হচ্ছে কি ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি বা রোমান বা গ্রিক লিটারেচার বা লার্নিংয়ের যে রিভাইভাল সেটা, তারপর হচ্ছে ইকোনমিক প্রসপারিটি এবং আরবানাইজেশন, তারপর হচ্ছে প্রিন্টিং প্রেস বা প্রিন্টিং টেকনোলজি অ্যাডভান্সমেন্ট,
তার ফিউডালিজমের পতন এবং রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজম, রিলিজিয়াস ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইনোভেশন, তারপর আর্টিস্টিক অ্যান্ড আর্কিটেকচারাল ফ্লারিশমেন্ট এবং জিওগ্রাফিক্যাল ডিসকভারি এবং এক্সপ্লোরেশন। এই সব কিছু মধ্যেই আমরা কি রেনেসাসের যে স্পিরিটটা সেটা মোটামুটি আমরা দেখতে পাই। বুঝতে পারছো? এটা শুধুমাত্র কি কোনো সাহিত্যিক ঘটনা যে শুধু লিটারেচারের একটা বিষয় সেটা? লিটারেচার পড়ছি তাই প্রথমে আমরা লিটারেচারের ব্যাপারটা বলেছি যে এই যে রাইজ অফ ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি, হ্যাঁ, রিডিসকভারি অফ ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি বা রোমান বা গ্রিক লিটারেচার যেগুলো সেগুলোর কথা আসতেছে, ঠিক আছে? এরপর কি হচ্ছে, তাহলে এটা গেল হচ্ছে রেনেসার ইউরোপ কেন্দ্রিক, তাই তো? প্রথমে জন্ম, তারপরে সেটার বিস্তার। এরপর আমরা চলে যাবো এটা ইংল্যান্ডে কীভাবে প্রবেশ করলো, কখন প্রবেশ করলো। দেখো এটা তাহলে রেনেসাঁ শুরু হয়েছিল 14th সেঞ্চুরিতে, তাই না? 14th সেঞ্চুরির, তাই তো? এই যে দেখেন 14th সেঞ্চুরি টু 17th সেঞ্চুরি, এবং বিশেষ করে কনসেপ্ট এটা হচ্ছে 15th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে পতন হয়েছে, তার আগে থেকে এই বিষয়টা কিন্তু চলেছে। ইংল্যান্ডে যখন প্রবেশ করলো তখন হচ্ছে কোন সেঞ্চুরি চলছে, দেখো 15th সেঞ্চুরি। হ্যাঁ, দেখো দ্য রেনেসাঁ অফ অ্যাসোসিয়েটেড উইথ কালচার অ্যান্ড ইন্টেলেকচুয়াল রিভাইভাল ব্রট সিগনিফিকেন্ট পলিটিক্যাল ট্রান্সফরমেশন টু ইংল্যান্ড বিটুইন দ্য লেট 15th to 17th century. This era marked by the rule of Tudor dynasty না, and early Stuarts. এখন তোমাদের কাছে কি an ABC of English literature এই বইটা আছে? জি স্যার। দেখো Yes, তো sir, আছে। একটু ডাইনাস্টি গুলো যদি আমরা একটু দেখে আসি আবার, তাহলে রেনেসাঁ যখন ইংল্যান্ডে প্রবেশ করেছে তখন রাজা কে ছিলেন এবং কোন ডাইনাস্টি ছিলেন, হ্যাঁ, কোন রাজবংশ ছিল সেই সময়। দেখো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো আমরা জানি সেই নরমান কিং থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে তালিকা চলে আসছে। এখন আমরা বলতেছি কত, টিউডার ডাইনেস্টি, যে হেনরি দ্য সেভেন্থ থেকে কিন্তু শুরু, তাই না? হেনরি দ্য সেভেন্থ, তাহলে হেনরি দ্য সেভেন্থ হচ্ছে কোন ডাইনাস্টির? দেখো হ্যাঁ, টিউডার ডাইনাস্টি, তাই না? এটা হচ্ছে দেখো এই যে মানে হচ্ছে 15th সেঞ্চুরির মধ্যে এই সময় ঘটনাটা ঘটেছে। তারপরে হেনরি দ্য সেভেন্থের পর 8, এডওয়ার্ড দ্য সিক্সথ, ম্যারি এবং এলিজাবেথ, যেহেতু এলিজাবেথান এজটা আমরা এর ভিতরে পাচ্ছি। এই সময়গুলো মোটামুটি অল্প সময়ের ভিতরে ঘটেছে। দেখো এটা একটু বেশি ছিল, তারপরে আস্তে 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 এগুলো, তারপর হচ্ছে এই যে স্টুয়ার্ট ডাইনাস্টি, যেটা আমরা যেহেতু এটা পাবো হচ্ছে পিরিটান এজ পর্যন্ত। পিরিটান এজ বলতে আমরা মোটামুটি এই যে চার্লস দ্য সেকেন্ড এই পর্যন্ত, দেখো পুরো এখান থেকে শুরু করে, থাকতেছে না কেন, পুরো এখান থেকে শুরু করে এইটা এসেছে হচ্ছে এতদূর পর্যন্ত। এই পুরো সময়টুকু হচ্ছে রেনেসাঁর মধ্যে পড়ছে ইংল্যান্ডে। তো দেখো তাহলে যখন রেনেসাঁ প্রবেশ করেছে তখন ছিল হচ্ছে টিউডার ডাইনাস্টি এবং পরবর্তীতে স্টুয়ার্ট ডাইনাস্টি শুরুর দিকে। দিস এরা মার্কড বাই দ্য রুল অফ টিউডার ডাইনাস্টি অ্যান্ড দ্য আর্লি স্টুয়ার্টস উইটনেস দ্য কনসলিডেশন অফ রয়্যাল অথরিটি, রিলিজিয়াস আপহেভেল অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ ইংল্যান্ড অ্যাজ আ গ্লোবাল পাওয়ার। হ্যাঁ, আমরা তো রিফরমেশন পড়লাম। ইংল্যান্ডে রিফরমেশনের কারণে ক্যাথলিক চার্চের সাথে ইংল্যান্ডের রাজার কি হলো, পোপের সাথে একটা কি ঘটলো বলো তো? বিরোধ। হ্যাঁ, একটা বিরোধ ঘটলো, এবং এই বিরোধের কারণে চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করলেন কে? চার্লস দা, কে বলো? হেনরি দ্য এইট। হেনরি, সরি, হ্যাঁ, হেনরি দা এইট, তাই তো? হ্যাঁ, তা বলছে এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে হেনরি দা এইট, হেনরি দা সেভেন্থ, এই, এবং তার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল, তাই না? আমরা জানি হেনরি দা এইটের কি ব্যক্তিগত স্বার্থ ছিল, কি স্বার্থ ছিল বলো তো? দ্বিতীয় বিয়ে করতে চাইছেন। বিয়ে করার জন্য তার প্রথম ওয়াইফের নাম কি ছিল? ক্যাথরিন। ক্যাথরিন অফ আরগান। আরগান, তাই তো? তারপরে দ্বিতীয়, অ্যানি বলেন। হ্যাঁ। তো যাই হোক, তো আমরা দেখলাম যে এখানে বিশেষ করে ইংল্যান্ডের একটা দেখো গ্লোবাল পাওয়ার হিসাবে তার যে উত্থান, এই জিনিসটা কিন্তু আমরা এই সময় থেকে মেনলি দেখতে পাই। হ্যাঁ, তো যাই হোক আমরা এর বিষয়গুলো দেখি। দেখো দ্য টিউডার ডাইনাস্টি আ ফাউন্ডেশন অফ স্ট্যাবিলিটি, মানে মোটামুটি স্টেবল একটা ইংল্যান্ডের অবস্থান আমরা দেখতে পাই রিফরমেশন পরবর্তী। দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ রেনেসাঁস বিগ্যান উইথ দ্য অ্যাক্সেশন অফ হেনরি দ্য সেভেন্থ ইন দেখো 1485, হিজ ভিক্টরি অ্যাট দ্য ব্যাটল অফ বোজওয়ার্থ
field ended the wars of roses, ওই যে wars of roses আমরা দেখেছিলাম তাই না, a series of civil conflict that is established, দেখো destabilized England for decades, মানে একদম অস্থির করে রেখেছিল কয়েক দশক ধরে. As the first Tudor monarch, Henry VII prioritized restoring stability and consolidating power. He strengthened royal authority by limiting the influence of nobility. এই নোবেলদের ইনফ্লুয়েন্সটা একটু কম দরকার, লিমিট করা দরকার, এরাই মেনলি দেশে ঝামেলা তৈরি করে রাখে. সিকিউরিং অ্যালায়েন্স থ্রু স্ট্র্যাটেজিক ম্যারিজেস, হ্যাঁ, স্ট্র্যাটেজিক ম্যারিজ মানে কার সাথে কার বিয়ে দিলে পারে মানে দেশীয় বা সামাজিক স্ট্যাবিলিটি ঘটবে সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে তিনি দিয়েছেন. অ্যান্ড ফস্টারিং ইকোনমিক গ্রোথ. হিজ রেইন লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য রেনেসাস কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্লাওয়ারিং. হ্যাঁ, তারপর আসছে কি হেনরি দ্য এইথ, হেনরি সেভেন সান ফার্দার সিমেন্টেড দ্য টিডার ডাইনেস্টিস অথরিটি. তিনি তো মোটামুটি আরও শক্তিশালী রাজা হিসেবে কাজ করেছেন. অ্যাসেন্ডিং দ্য থ্রোন ইন 1509, হেনরি দ্য এইট ইজ রিমেম্বার্ড নট অনলি ফর 6 ম্যারেজেস, তিনি বিয়ে করেছিলেন টোটাল 6টা, ঠিক আছে তো. তারপরেও বিয়ের জন্য তিনি যে বেশি পরিচিত তা না, বাট অলসো ফর ইজ ট্রান্সফরমেটিভ রোল ইন ইংলিশ পলিটিক্স, তিনি যে ভূমিকা পালন করলেন ধর্মীয় থেকে শুরু করে সব ধরনের রাজনৈতিক তত্ত্বের ভিতরে একটা পরিবর্তন আনান. হিজ ব্রেক উইথ দ্য রোমান ক্যাথলিক চার্চ ইন 1534, দেখো হ্যাঁ, প্রম্পটেড বাই হিজ ডিজায়ার টু অ্যানাল হিজ ম্যারিজ টু ক্যাথরিন অফ আরাগন had profound consequence. The English Reformation established the Church of England, হ্যাঁ, with the monarch as its supreme head. তাহলে চার্চের প্রধান আগে ছিল, ক্যাথলিক চার্চের প্রধান ছিল কি পোপ, তাই না, আর চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হলো কি রাজা. হ্যাঁ, দিস অ্যাক্ট নট অনলি সেন্ট্রালাইজ রয়্যাল পাওয়ার বাট অলসো ডিমিনিশ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ক্যাথলিক চার্চ অ্যান্ড দ্য পোপ ইন ইংলিশ অ্যাফেয়ার্স. দ্য ডিজলিউশন অফ দ্য, দেখো তো এই হিস্ট্রির সাথে কি একটা এজের সাথে কি একটা লিঙ্ক আছে না, বলো, মানে এটা ধারাবাহিক, এটাতে সালের সাথে সব স্টপ হয়ে যায়, বরং এটা কি হচ্ছে ধারাবাহিক. একটু মিউট রাখো. স্যার আপনার কথা অনেক মানে থেমে থেমে আসতেছে, আমি অনেক কিছু স্কিপ করতেছি, শুনতে পাচ্ছি না. এটা তো আমার সমস্যা না, তাহলে মিউট রাখো. হ্যাঁ, আমি কথা বলতে পারবো. আচ্ছা, যদি আমার এখান থেকে সমস্যা হয় তাহলে তো সবার সমস্যা হবে. সবার সমস্যা হচ্ছে, বলো. না স্যার, তাহলে এই সমস্যা তো সমাধান আমার হাতে নেই. তাহলে তোমার নেটে কোনো সমস্যা হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে. হ্যাঁ, এটা তো আমাকে বলে আমি কোনো সমাধান করতে পারবো না. পারবো, বলো, আমি এখান থেকে কিছু করতে পারবো না স্যার। হ্যাঁ, তাহলে তুমি একটু লিভ নিয়ে দেখো, আর যদি নেটে খুব সমস্যা হয় তাহলে এখন বাদ দাও, দিয়ে তুমি পরের রেকর্ড ক্লাসটা দেখে নিও. তাছাড়া তো কিছু করা যাবে না. কারণ আমার যদি এখান থেকে হয় তাহলে সবার সমস্যা হবে, সবার কমপ্লেন থাকতে হবে তাহলে. হ্যাঁ, আচ্ছা, তাই বলছে দ্য ডিজলিউশন অফ দ্য মোনাস্টারিজ, তিনি মোনাস্টারিগুলোকে কী করেন, বাতিল করে দেন. হ্যাঁ, এবং এখানে কি আমরা জেনেছিলাম কি মোনাস্টারির যত সম্পদ সব সেগুলো তিনি পেয়ে যান. এবার হচ্ছে রিলিজিয়াস আফেবলস অ্যান্ড পলিটিক্যাল টেনশন শুরু হয়ে যায়. কীভাবে দেখো, বলছে দ্য ইংলিশ রেনেসাস ওয়াজ ক্যারেক্টারাইজড বাই সিগনিফিক্যান্ট রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল টার্বুলেন্স পার্টিকুলারলি ডিউরিং দ্য রেইন অফ হেনরি দ্য এইট চিলড্রেন এডওয়ার্ড দ্য সিক্সথ. তাহলে মোটামুটি হেনরি দ্য সেভেন্থ এবং হেনরি দ্য এইটের সময় কিছুটা স্ট্যাবিলিটি থাকলেও এডওয়ার্ড দ্য সিক্সথ এসেই মোটামুটি একটু ঝামেলাটা শুরু হয়ে যায়. কারণ কি, তিনি ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট. হ্যাঁ, দেখো তো ক্যাথরিন অফ আরাগন তিনি কি ছিলেন, ক্যাথলিক. হ্যাঁ, এই সেই হিসাবে মেরি, তাই না, তার মেয়ে সে কিন্তু ক্যাথলিক ছিল, সে পরবা. হেনরি দ্য এইট আবার কি ছিল, এই হেনরি মানে এডওয়ার্ড দ্য সিক্স এ আবার ছিল হচ্ছে প্রোটেস্ট্যান্ট. তিনি কি কন্টিনিউড দ্য রিফরমেশন ডিউরিং হিজ ব্রিফ রেইন introducing the Book of Common Prayer আমরা জেনেছিলাম, হ্যাঁ, and other Protestant reforms. However, his death ushered in the reign of Mary the First. সে আবার হচ্ছে কি গোড়াপন্থী ক্যাথলিক. সে কি হলো ডিটারমাইন্ড টু রেস্টোর ইংল্যান্ড টু রোমান চার্চ. সে আবার চাইলো কি ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট ইয়েটা ঘুরিয়ে দিয়ে রোমান চার্চের প্রভাবটা আবার নিয়ে আসতে. এই জন্য সে তার প্রভাবটা বেশি দিন থাকলো না. হার ইফোর্টস ইনক্লুডিং দ্য প্রসিকিউশন অফ প্রোটেস্ট্যান্ট আর্ন হার দেখো মনিকার ব্লাডি ম্যারি, হ্যাঁ, and highlighted the deep division within English society. যাই হোক, পরবর্তীতে দ্য অ্যাক্সেশন অফ এলিজাবেথ দ্য ফার্স্ট ইন 1558 মার্কড আ টার্নিং পয়েন্ট. এটাই হচ্ছে রেনেসাস পিরিয়ডের মানে খুবই টার্নিং একটা পয়েন্ট. এখান থেকে যেহেতু আমাদের শুরু হয় সাহিত্যের অংশটা. অ্যাজ আ প্রোটেস্ট্যান্ট মোনার্ক, সে আবার প্রোটেস্ট্যান্ট ছিল, কারণ এলিজাবেথ দ্য ফার্স্টের মায়ের নাম কি, অ্যানি বলিন. হ্যাঁ, অ্যানি বলিন. সে তো প্রোটেস্ট্যান্ট ছিল, প্রোটেস্ট্যান্ট বলেই তো সে মানে দ্বিতীয় বিয়েটা করতে পেরেছিল. শি নেভিগেটেড দ্য রিলিজিয়াস কনফ্লিক্ট উইথ প্র্যাগম্যাটিজম এস্টাবলিশিং দ্য এলিজাবেথান রিলিজিয়াস সেটেলমেন্ট. হ্যাঁ, হুইজ ব্যালেন্স প্রোটেস্ট্যান্ট ডক্ট্রিন উইথ ট্রেডিশনাল ক্যাথলিক চার্চ. তিনি দুটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসেন. তিনি
মানে না তিনি প্রোটেস্ট্যান্টদেরকে সাপোর্ট করছেন বা তিনি ক্যাথলিকদের বিরুদ্ধে আন্দোলন করছেন, ব্যাপারটা এরকম না। তিনি চেষ্টা করেছেন কি দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা আনতে আর কি। হার পলিসিস এনশিওর রিলেটিভ, দেখো রিলিজিয়াস স্ট্যাবিলিটি অ্যান্ড রিনফোর্স, এইখানে একটা বড় কোশ্চেন থাকে যে হোয়াই এলিজাবেথান এজ ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। হ্যাঁ, তো সেই স্বার্থে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তিনি এটা কীভাবে পেরেছিলেন। দেখো এইখানে প্রথমে বলা হচ্ছে দ্য এলিজাবেথান গোল্ডেন এজ অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরেই আসে, এই জন্য এই কথাটা একটু ভালো করে পড়বা। এলিজাবেথ দ্য ফার্স্ট রেইন 1558 to 1603 epitomized the political and cultural heights of English Renaissance. Her leadership during events such as the defeat of Spanish Armada in 1588 bolstered English nationalism and established England as a formidable power. মানে তার সময়ে মোটামুটি ইংল্যান্ডের স্টেবিলিটি ছিল এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে সেটা কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল। দ্য এলিজাবেথান এরা অলসো স দ্য বিগিনিং অফ ইংল্যান্ডস কলোনিয়াল অ্যাম্বিশনস অ্যান্ড ম্যারিটাইম ডমিনেন্স। কলোনিয়াল অ্যাম্বিশন, হ্যাঁ, কলোনাইজ, দেখো 1600 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়, কি বলতে পারবা? ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়? 1600 সালে। 1600 ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা দেখো এই যে কত সালে, ডিসেম্বর 31, 1600। তার মানে কোন সময়ের? এই সময় রানী কে ছিল? এলিজাবেথ। হ্যাঁ, তাহলে তারা যখন গিয়েছিল তারা কি হিসাবে গিয়েছিল? তারা কি দেশ শাসন করার উদ্দেশ্যে গিয়েছিল না বিজনেসের নিয়ে গেছিল? বলো। গিয়েছিল। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যান ইংলিশ অ্যান্ড লেটার ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানি দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন 1600 অ্যান্ড ডিজলভ ইন 1874। ওই যে 1874 কিন্তু একে বাতিল করতে হয়। ইট ওয়াজ ফর্ম টু ট্রেড ইন দ্য ইন্ডিয়ান ওশেন রিজন, ট্রেড করার জন্য, ইনিশিয়ালি উইথ দ্য ইস্ট ইন্ডিজ। প্রথমে তারা ইস্ট ইন্ডিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড সাউথ ইস্ট, অ্যান্ড লেটার উইথ ইস্ট এশিয়া। দ্য কোম্পানি গেইন কন্ট্রোল অফ লার্জ পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড হংকং। এটা একটা কন্ট্রোল নিয়ে নেয়। অ্যাট ইটস পিক দ্য কোম্পানি ওয়াজ দ্য লার্জেস্ট কর্পোরেশন ইন দ্য ওয়ার্ল্ড বাই ভেরিয়াস মেজার্স। মানে তাদের উদ্দেশ্য ছিল বিজনেস করা, কিন্তু তারা সেখানে গিয়ে কোম্পানিকে এত শক্তিশালী করলো যে তারাই শেষে ব্রিটিশ রাজ হয়ে গেল, শাসন করা শুরু করলো। এইটা পরবর্তীতে রানী এটা ডিজলভ করে দেয়, এটাকে বাতিল করে দেয়। বিশেষ করে সিপাই বিদ্রোহ হয়েছিল 1857-এ। তারপর হচ্ছে 1858-এ একটা গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া করার মাধ্যমে কি করলো? বাতিল করে দিল। দেখো এই যেখানে বলা হচ্ছে, শেষে সরাসরি ইন্ডিয়ার ক্ষমতাটা ইংল্যান্ডের রাজার হাতে চলে আসলো। আগে কোম্পানির হাতে ছিল, সেটা পুরো রাজার হাতে চলে আসলো। পুরো আমরা ইংল্যান্ডের অংশে চলে আসলাম। তা সেটাই বলা হচ্ছে, দেখো ইংলিশ কলোনিয়াল অ্যাম্বিশন অ্যান্ড ম্যারিটাইম ডমিনেন্স উইথ এক্সপ্লোরার লাইক ফ্রান্সিস ড্রেক অর স্যার ওয়াল্টার রেইল প্লেইং পিভটাল রোলস। পলিটিক্যালি এলিজাবেথস রেইন, এই রেইন মানে কি বলো? রেইন বানানটা খেয়াল রেখো। রেইন মানে কি? শাসন। রোমান রেইন। সরি, আমি একটা মেসেজ দিয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, তাই বলছে এলিজাবেথস রেইন ওয়াজ মার্কড বাই হার স্কিলফুল ম্যানেজমেন্ট অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য নোবিলিটি। তিনি কীভাবে পার্লামেন্ট এবং তারা নোবেল সম্ভ্রান্ত সমাজে মানুষগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। হার রিফিউজাল টু ম্যারি, তিনি তো বিয়েই করেননি শেষ পর্যন্ত, শুধু দেশের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করার জন্য। দেখো, হার রিফিউজাল টু ম্যারি অ্যান্ড প্রডিউস অ্যান এয়ার, তিনি চাননি যে তার কোনো বংশ থাকবে বা ইয়াগুলোর জন্য তার কোনো মাথায় ব্যথা ছিল না। হোয়াইল কন্ট্রোভার্সাল, কিছুটা
কন্ট্রোভার্সালিটি ছিল তাকে নিয়ে, অ্যালাউড হার টু মেনটেন কন্ট্রোল ওভার পলিটিক্যাল অ্যালায়েন্সেস অ্যান্ড ফোকাস অন গভর্নেন্স। আন্ডার হার রুল ইংল্যান্ড ট্রানজিশন ফ্রম আ রিলেটিভলি ইনসুলার নেশন টু আ কনফিডেন্ট অ্যান্ড আউটওয়ার্ড লুকিং স্টেট। আউটওয়ার্ড লুকিং মানে দেশের বাইরে চিন্তা করা একটা দেশ, হ্যাঁ, যেটা কলোনিয়ালিজম ইম্পেরিয়ালিজমের একটা দেশ হিসাবে সে প্রতিষ্ঠা পেল। হ্যাঁ, দ্য আর্লি স্টুয়ার্টস অ্যান্ড দ্য এন্ড অফ রেনেসাস। শেষে হলো কি, দ্য ডেথ অফ এলিজাবেথ দ্য ফার্স্ট 1603 এন্ডেড দ্য টুয়ার্ড ডাইনাস্টি অ্যান্ড মার্ক দ্য ট্রানজিশন টু দ্য স্টুয়ার্ট এরা। হ্যাঁ, তাহলে টিউডর ডাইনাস্টি শেষ হলো, স্টুয়ার্ট এরা শুরু হলো উইথ দ্য অ্যাক্সেশন অফ জেমস দ্য ফার্স্ট। কারণ কি, এলিজাবেথ দ্য ফার্স্টের কি কোনো সন্তান ছিল বলো? না স্যার। যেহেতু ছিল না, নো স্যার, ভার্জিন কুইন বলা হতো। অতএব অটোমেটিক সে তো ছিল টিউডর ডাইনাস্টির, তাহলে সেটা চলে গেল স্টুয়ার্টদের হাতে। কারণ কি ছিল, জেমস ছিল কে, দ্য সান অফ ম্যারি। হ্যাঁ, ওই যে মেরির সন্তান, হ্যাঁ, কুইন অফ মিউট রাখো, স্কটল্যান্ডের কুইন। হ্যাঁ একটু মিউট রাখো গো, কার দিক থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, সট টু ইউনিফাই ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড আন্ডার ওয়ান ক্রাউন। তিনি চাইলেন কি করতে, যেহেতু তিনি স্কটল্যান্ডের রানী ছিলেন, তো সেই হিসাবে তিনি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডকে এক করে শাসন করা শুরু করলেন। হোয়াইল হিজ ইফোর্টস ফেস রেজিস্ট্যান্স, হিজ রেইন লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর ফিউচার পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল চেঞ্জেস। তাহলে শুরু হলো কি, জ্যাকোবিয়ান এজ, যেটা আমরা এখানে পাচ্ছি দেখো। তাহলে এলিজাবেথ এজের পরবর্তী কি এসেছিল, এই যে জ্যাকোবিয়ান এজ। হ্যাঁ, জ্যাকোবিয়ান আসছে থেকে জেমস এই নামটা। তো স্যার, হ্যাঁ বলো। স্যার এই মেরি কি তিনি যে আগে ইংল্যান্ডের রানী হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মেরি তো। না স্যার, ওনার তো সন্তান ছিল তারপর না। স্যার স্কটল্যান্ডের, হ্যাঁ, স্যার স্কটল্যান্ডের আবার রানী হলো কিভাবে? সেটা মেরি, এই মেরিটা কে বলো? তা সেটাই, এটা হচ্ছে স্যার এলিজাবেথের এক কাজিন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই মেরি না। হ্যাঁ, সে তো গেছে সে তো মারাই গেছে নাকি। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে সেই মেরি হচ্ছে, তার সান হচ্ছে জেমস দ্য ফার্স্ট। sought to unify England while his efforts faced resistance, his reign laid the groundwork for এটা। আচ্ছা যাও, তারপরে শুরু হলো কি এখানে, তাহলে জেমস দ্য ফার্স্ট শুরু করলো, তার মানে এলিজাবেথান এজ শেষ হয়। তাহলে এলিজাবেথান এজ পর্যন্ত আমাদের এই রেনেসাস পিরিয়ডের প্রথম অংশটুকু আমরা পড়ছি, তাই না? এখন এই সময়ে আমরা একটু লিটারি হিস্ট্রিটা বাদ দিয়ে আমরা এবার, এটা তো আমরা পুরো রেনেসাস পিরিয়ড নিয়ে আলোচনা করলাম, এখন স্পেসিফিকলি আমরা এলিজাবেথান পিরিয়ডের এই অংশটা নিয়ে একটু কথা বলি। একটা এজের সাথে একটা যখন তথ্যগুলো পড়বা দেখবে যে লিঙ্কড আছে। হ্যাঁ, কয়েকবার রিডিং দিলে অটোমেটিক বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে। দেখো তো, ওই যে রিফরমেশন থেকে শুরু করে যে কথাগুলো, ওগুলো কি রিপিটেশন না অনেকখানি বলো? জি স্যার। অতএব এগুলো আস্তে আস্তে দেখবে যে মাথায় গেঁথে যাচ্ছে বিষয়গুলো ইজিলি, তখন তুমি ধরে নিতে পারবা যে কোথায় কি ঘটনা ঘটেছে। তাহলে এইখান থেকে আমরা এবার পড়বো দ্য অ্যাক্সেশন অফ, এটা গেল। এইখান থেকে আমরা একটু দেখি যে তো এলিজাবেথান এজ শুরু করবো। তাহলে এলিজাবেথান এজের, এটা অনেক সময় আসে ব্রিফ কোশ্চেনে, তার শাসনকাল কত ছিল বলো তো? 1558 is often referred to as a golden age in English history. This period was marked by political stability, religious consolidation, and the emergence of England as a dominant global power. It was an era of significant political, cultural, and economic achievement, shaped by the Queen's astute leadership. Astute মানে বুঝো? Astute মানে কি? দেখ, এটা মানে হচ্ছে হ্যাভিং অর শোয়িং অ্যান অ্যাবিলিটি টু অ্যাকুরেটলি অ্যাসেস সিচুয়েশন, মানে সব কিছু সুন্দরভাবে নিজে নিয়ন্ত্রণ করতে পারা। হ্যাঁ, মানে সিচুয়েশনগুলোকে তিনি দ্রুত, মানে খুবই চতুরভাবে নিয়ন্ত্রণ করতে পারা, এটাগুলো হচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখো, মানে অ্যাস্টিউট লিডারশিপ অ্যামিড ইন্টারনাল এক্সটার্নাল চ্যালেঞ্জেস। তাহলে প্রথমে হচ্ছে অ্যাক্সেশন অফ এলিজাবেথ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য টিউডর লেগাসি। Elizabeth I, the daughter of Henry VIII and Anne Boleyn, ascended the throne following the tumultuous reign of her half sibling. Sibling মানে কি? ভাই বোন। ভাই, তাই তো? হ্যাঁ, প্রথমে হচ্ছে এডওয়ার্ড দ্য কত 6, তারপর হচ্ছে ম্যারি দ্য ফার্স্ট। Her rise to power came at a time of considerable uncertainty. তিনি যে সময় শাসন গ্রহণ করলেন, অনিশ্চিত একটা অবস্থা ছিল। The religious discord shown by the English Reformation and the subsequent persecution of Protestant under Mary the First, a staunch Catholic, had left the kingdom deeply divided.
Elizabeth's accession marked the beginning of a new era, one that sought to balance religious tension and restore national unity. The Elizabethan political landscape was also shaped by the legacy of Tudor dynasty. Elizabeth inherited a centralized monarchy, strengthened by her father Henry VIII and her grandfather Henry VII. This strong foundation enabled her to govern effectively and navigate the complexities of 16th century European politics. এই জায়গাগুলো তোমরা দেখো, এই যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তো কালেক্ট করা, এগুলো কিন্তু তোমরা তোমার ওই উইলিয়াম জেলং বা হচ্ছে তোমার কল্যাণনাথ দত্ত তুমি পাবা না এগুলো তথ্যগুলো এইভাবে ধারাবাহিকভাবে, বুঝতে পারছো? জাস্ট ওখানে কিছু ইনফরমেশন শর্ট করে দেওয়া আছে। তো এগুলো না পড়ে গেলে তুমি ওটাকে বুঝবা বলো, এই কাহিনীটা যদি তুমি ধারাবাহিক না পাও বোঝা যাবে তার সাথে কি করছে, না স্যার। তথ্যগুলো এলোমেলো লাগবে। হ্যাঁ, তো এই জন্য গুছিয়ে দিয়েছি, তোমরা শিটগুলো ভালো করে পড়বা, তারপরে বইগুলো দেখবা, পড়লে অটোমেটিক একটা লিটারি, আমরা যেহেতু আমাদের পড়বো হচ্ছে লিটারি হিস্ট্রি, কিন্তু এই যে পলিটিক্যাল রিলিজিয়াস এই ব্যাপারগুলোও কিন্তু ওখানে প্রয়োজন। ওখানে শুধু জাস্ট একটু একটু করে ক্লু দিবে, কিন্তু ক্লু তো আমাকে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না, আর দিচ্ছে না বিদায় সমস্যা হয়ে যাবে, সেই জায়গাগুলো একটু গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে রিলিজিয়াস সেটেলমেন্ট অ্যান্ড স্ট্যাবিলিটি। One of Elizabeth's first and most significant political achievement was the Elizabethan religious settlement in 1559. This series of laws, including the Act of Supremacy and the Act of Uniformity মানে একগত থাকতে হবে, established the Church of England as a Protestant institution while retaining elements of Catholic ritual to appease moderate Catholics. হ্যাঁ, তিনি চাচ্ছেন কি করতে, যে প্রোটেস্ট্যান্ট ইনস্টিটিউশনে তিনি ক্যাথলিক এলিমেন্টও অ্যাড করে একটা মোটামুটি মডারেট টাইপ অফ চার্চ প্রতিষ্ঠা করতে। ঠিক আছে, তো এই সেটেলমেন্টের কারণে মোটামুটি দেশে শান্তি প্রতিষ্ঠা ছিল কিছু সময়ের জন্য। দ্য সেটেলমেন্ট সট টু এন্ড ডিকেডস অফ রিলিজিয়াস স্ট্রাইফ অ্যান্ড সিকিউর এলিজাবেথ পজিশন অ্যাজ সুপ্রিম গভর্নর অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড। ডেসপাইট ইটস সাকসেস ইন ক্রিয়েটিং রিলেটিভ স্টেবিলিটি, দ্য সেটেলমেন্ট ডিড নট এলিমিনেট রিলিজিয়াস টেনশন। কিন্তু এর মাধ্যমে কি পুরোপুরি টেনশনটা যাবে বলো? যারা গোড়াপন্থী প্রোটেস্ট্যান্ট বা যারা গোড়াপন্থী ক্যাথলিক তারা কি এটা মেনে নিবে? এই মিডিল পন্থাটা মানবে? নিশ্চয়ই মানবে না, তাই না? তাই বলছে এলিজাবেথ ফেস থ্রেটস ফ্রম ক্যাথলিক ফ্যাকশনস, particularly those supported by Spain and the papacy. পোপ তো এটা মানবেই না। The excommunication of Elizabeth by Pope Pius V in 1570, হ্যাঁ, and the Catholic plots to dethrone her, মানে ক্যাথলিকরা প্লট করেছে, ষড়যন্ত্র করেছে তাকে সিংহাসনচ্যুত করার জন্য, such as the রিডলফি or Babington plots highlighted the precariousness of her rule. তিনি শাসন করেছেন, কিন্তু কত কঠিনভাবে তিনি করেছেন সেটা আসলে খুবই চতুরতার ব্যাপার। হ্যাঁ, এলিজাবেথস ইন্টেলিজেন্স নেটওয়ার্ক লেড বাই স্যার ফ্রান্সিস ওয়ালিংস্টন হাম played a crucial role in uncovering and neutralizing this conspiracy. মানে তার ভালো একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ছিল, যারা সহজেই এগুলো মানে ধরতে পেরেছিল, এই জন্য ওগুলোকে মানে আনকভার করতে পারার কারণে তিনি শাসনটা ভালো মতো করতে পেরেছিলেন, তা না হলে এত সোজা ছিল না। যাই হোক, দ্য স্প্যানিশ থ্রেট অ্যান্ড দ্য ডিফিট অফ দ্য আর্মাডা, এটা স্পেনের সাথে, ওই যেহেতু এখানে কি বলা হচ্ছে স্পেন এবং প্যাপাসি, যাতে দুইজন মিলে যারা হচ্ছে ক্যাথলিক ফ্যাকশন, তারা কি করছে, তাকে চেষ্টা করতেছে এখান রাজ্য থেকে সরানোর জন্য। তাই বলছে দ্য এলিজাবেথান এজ ওয়াজ মার্কড বাই গ্রোয়িং টেনশন উইথ স্পেন, আ ক্যাথলিক সুপার পাওয়ার আন্ডার কিং ফিলিপ দ্য সেকেন্ড। রিলেশনস ডিটোরিয়েটেড ডিউ টু রিলিজিয়াস ডিফারেন্সেস। ওটা স্পেন হচ্ছে ক্যাথলিক, ইংল্যান্ড মনে করছে প্রোটেস্ট্যান্ট, দুই দেশের মিলছে না। Elizabeth's support for Protestant reveals in the Spanish-controlled Netherlands the activities of English privateers like Sir Francis Drake, who targeted Spanish ships and colonies. হ্যাঁ, তারাও টার্গেট করেছে স্প্যানিশ শিপগুলোকে। এই হচ্ছে যুদ্ধটা। হ্যাঁ, দিস টেনশন কালমিনেটেড ইন দ্য স্প্যানিশ আর্মাডা অফ 1588, a massive naval fleet sent by Philip II to invade England and restore Catholicism. দেখো, হ্যাঁ, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, মানে ধর্ম বলবো না, চার্চের প্রভাব প্রতিষ্ঠা করার জন্য কিভাবে রাজারা উদ্গ্রীব ছিল, বুঝতে পারছো? শুধু ধর্মকে কেন্দ্র করে, চার্চকে কেন্দ্র করে কিভাবে ইংল্যান্ড তারপর ইউরোপে এরকম দ্বন্দ্বগুলো হয়েছে। এখন কি আর ধর্মকেন্দ্রিক আন্দোলন মারামারি হয় বলো? আগে তো ক্যাথলিক প্রোটেস্ট্যান্টদের মধ্যে বিয়ে হতো না, কাটাকাটি পর্যন্ত হয়েছে, আগুনে পুড়িয়ে মারা পর্যন্ত হয়েছে। ঠিক আছে, প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিকদের প্রোটেস্ট্যান্ট দেখলে আগুনে পুড়িয়ে পর্যন্ত মারছে। তাহলে কি এটা কি আসলে ধর্মীয় কাজ হলো, নাকি এটা রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণের একটা উৎস হয়ে গেল? ধর্ম কোনটা বলো? ধর্মীয় কোনো কাজই হচ্ছে না, ধর্ম কাজ তো নাই, বরং এটা জাস্ট রাজনৈতিক ক্ষমতাকে আরো সুদৃঢ় করার জন্য এই ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে। দ্য ডিফিট অফ আর্মাডা, আর্মাডা মানে হচ্ছে কি ম্যাসিভ নেভাল ফ্লিট, মানে কি একটা মানে কি নৌবহর, যেটা পাঠানো হয়েছিল ইংল্যান্ডকে ইনভেড করার জন্য, সেটা যা হোক ব্যর্থ হয়, পরাজিত করতে পারেন, থ্যাঙ্কস টু আ কম্বিনেশন অফ ইংলিশ নেভাল প্রাউস, মানে নৌবাহিনীর ক্ষমতার জন্য, ইনোভেটিভ ট্যাকটিক্স অ্যান্ড আনফেভারেবল ওয়েদার ফর দ্য স্প্যানিশ ওয়াজ আ টার্নিং পয়েন্ট ইন ইউরোপিয়ান হিস্ট্রি।
ইট সিকিউরড এলিজাবেথ থ্রোন, এই যুদ্ধে জিতে যাওয়ার কারণে সে আরও শক্তিশালী হয়ে উঠল। এনহ্যান্সড আর রেপুটেশন অ্যাজ আ কেপেবল রুলার অ্যান্ড মার্ক দ্য বিগিনিং অফ ইংল্যান্ডস রাইজ অ্যাজ আ ম্যারিটাইম অ্যান্ড গ্লোবাল পাওয়ার। দ্য রোল অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য মোনার্কিক্যাল অথরিটি। অর্থাৎ এলিজাবেথ রেইন স আর ডেলিকেট ব্যালেন্স বিটুইন দ্য মোনার্কি অ্যান্ড পার্লামেন্ট। দেখো এখন আমরা ইংল্যান্ডের ভিতরে আছি, এর আগে আমরা রেনেসাটা পড়েছিলাম ইউরোপ কেন্দ্রিক, তাই না? তার শুরু হওয়া, সেই শুরুটা কীভাবে আস্তে আস্তে ইংল্যান্ডে প্রবেশ করলো, ইংল্যান্ডে প্রবেশ করার পরে সেটা কীভাবে রাজনৈতিক অর্থনৈতিকভাবে বা পলিটিক্যালি কীভাবে তাকে নিয়ন্ত্রণ করা শুরু করলো। হোয়াইল পার্লামেন্ট ওয়াজ কনভেন্ট primarily to grant taxes and pass laws, Elizabeth maintained tight control over its proceedings. She skillfully maintained the ambitions of the nobility and ensured that her authority remained unchallenged. Her speech, such as the famous Golden Speech of 1601, demonstrated her ability to inspire loyalty and affection among her subjects. Despite her strong monarchical authority, Elizabeth faced challenges in her later years, particularly over issues such as succession and monopolies. এরপরে তার সিংহাসনে বসবে কে তার মৃত্যুর পর, এটা নিয়েও দ্বন্দ্ব হয়েছে। The lack of an heir created uncertainty about the future of the Tudor dynasty. While monopolistic practices granted to court favorites, দেখো, sparked public discontent. Nevertheless, Elizabeth's political acumen, মানে ক্ষমতা, allowed her to maintain stability until the end of her reign. যাক, ফরেন পলিসি অ্যান্ড কলোনিয়াল অ্যাম্বিশনস। Elizabethan foreign policy was characterized by pragmatism and a focus on maintaining a balance of power in Europe. তিনি চেষ্টা করেছেন ব্যালেন্স রাখতে সবার সাথে। ইংল্যান্ড অ্যাভয়েডেড লার্জ স্কেল কন্টিনেন্টাল ওয়ার্স, অতএব এই সময় ইংল্যান্ড কোনো বড় ধরনের যুদ্ধে জড়াতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইনস্টিড সাপোর্টিং প্রোটেস্ট্যান্ট অ্যালাইজ ইন স্ট্র্যাটেজিক কনফ্লিক্টস সাচ অ্যাজ দ্য ডাচ রিভোল্ট এগেইনস্ট স্পেন। The period was witnessed the beginning of England's colonial ambitions. Explorers like Sir Walter Raleigh and Sir Humphrey Gilbert attempted to establish colonies in New World. New World বলতে আমরা আমেরিকা এগুলো বুঝবো, যেগুলো তারা নতুন নতুন আবিষ্কার করতেছে। Laying the groundwork for future imperial expansion. While these early ventures were not entirely successful, they marked the start of England's transformation into a global empire. মানে কি একটা বৈশ্বিক বা মানে কি বলবো, পুরো বিশ্বের বিভিন্ন রাজ্যকে, দেশকে তারা কি করতে পেরেছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কলোনিয়াল পাওয়ার দিয়ে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে। দ্য পলিটিক্যাল লেগাসি অফ দ্য এলিজাবেথান এজ। যাই হোক, দ্য এলিজাবেথান এজ লেফট আ প্রোফাউন্ড পলিটিক্যাল লেগাসি। এলিজাবেথান রেইন সলিডিফাইড দ্য পাওয়ার অফ টিউডার মোনার্কি, fostered a sense of national identity and position England as a significant player on the world stage. এটা আমরা তো দেখলামই। এখন যেটা দেখবো, তাহলে মানে ইংল্যান্ডের ব্যাপারটা বুঝলাম, তাই তো, এলিজাবেথের ব্যাপারটা বুঝলাম, এবং কেন এই যুগে মানে যতগুলো মানে এজ আছে, এই যে 9টা এজ পড়বো, সেই এজের মধ্যে এলিজাবেথ এজকে কেন গোল্ডেন পিরিয়ড বলা হচ্ছে। কারণ দেখো তো, এ পর্যন্ত আমরা যে কয়টা এজ পড়েছি, আমরা তো অনেকগুলো সাহিত্যকর্মের নাম জানি, তাই না? মানে সাহিত্যিক জানরার নাম জানি, আমরা পোয়েট্রির নাম জানি, নভেলের নাম জানি, ড্রামার নাম জানি, এসের নাম জানি, তারপর হচ্ছে শর্ট স্টোরির নাম জানি। তো এ পর্যন্ত আমরা এই যে রিফরমেশন পর্যন্ত কয়টা জানরা আমরা এ পর্যন্ত জেনেছি বলো তো? আমরা এপিকের মানে পোয়েট্রির নাম জেনেছি, আর কি ড্রামা, এর ভিতরে কি আমরা নভেল পেয়েছি, এসে পেয়েছি, শর্ট স্টোরি পেয়েছি? নাই। এমনকি পোয়েট্রি পাইলেও পোয়েট্রিগুলো জাস্ট এপিক ছিল বা রোমান্স ছিল, এর থেকে কিন্তু বিচিত্র কোনো রাইটিং আমরা পাইনি। এরপর এলিজাবেথান এজ যখন শুরু হবে, তখন আমরা দেখব যে কত ধরনের রাইটিং থাকে। এখানে এসের উত্থান হবে, এখানে ট্র্যাজেডি, কমেডি, এগুলোর উত্থান হবে, এখানে সনেট আসবে, লিরিক আসবে, ঠিক আছে তো? মানে বিভিন্ন ধরনের রাইটার আমরা এই সময় পাবো। এই জন্য এটাকে গোল্ডেন এজ বলা হয়। কারণটা কি, এলিজাবেথান এজটা মোটামুটি রাজনৈতিকভাবে স্টেবল থাকার কারণে, রিলিজিয়াস কনফ্লিক্টটাকে তিনি ব্যালেন্স করে চলার কারণে ওই সময় মানুষ মোটামুটি একটু সাহিত্যকর্ম এবং ওই যে রেনেসাঁসের প্রভাবে সাহিত্যকর্ম বা লার্নিংয়ের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়। আর আগ্রহ তৈরি হয় বলে মানুষ লেখালেখি শুরু করে, লেখালেখি শুরু হওয়ার কারণে বিভিন্ন ধরনের সাহিত্যকর্মের কিন্তু বিস্তার লাভ করে এই এজটাতে। এই জন্য এটাকে শুরু বলা হচ্ছে, ঠিক আছে তো? এবং মানে কি বলবো, পরবর্তী যে জানরার যে প্রভাবগুলো সব এই এজ থেকে আসে। মানে বড় বড় ভালো ভালো রাইটার কিন্তু এই যুগে প্রতিষ্ঠা পায়। তারপরে দেখো, দ্য লিটারি হিস্ট্রি অ্যান্ড দ্য ফিচার অফ এলিজাবেথান এজ। তাহলে এলিজাবেথান এজের আমরা লিটারি হিস্ট্রিটা দেখি, এতক্ষণ তো আমরা রাজনৈতিক ব্যাপারটা দেখলাম। দ্য এলিজাবেথান এজ ইজ অফেন রিগার্ডেড অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, কোইনসাইডিং উইথ দ্য রেইন অফ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। ইট ওয়াজ আ পিরিয়ড অফ ইমেন্স কালচারাল ফ্লারিশমেন্ট that reflected the political stability, national pride and intellectual vitality of the time. বলছে রুটেড ইন দ্য আইডিয়ালস অফ রেনেসাঁস। যেহেতু রেনেসাঁসের আইডিয়ালের দ্বারা প্রভাবিত, এলিজাবেথান লিটারেচার স দ্য ডেভেলপমেন্ট অফ নিউ জানরাস। এই যে নতুন নতুন জানরা কিন্তু উত্থান লাভ করে।
ইনোভেটিভ আর্টিস্টিক টেকনিক, নতুন নতুন টেকনিক আবিষ্কৃত হয়, অ্যান্ড এন্ডিওরিং মাস্টারপিসেস দ্যাট কন্টিনিউ টু ইনফ্লুয়েন্স লিটারি ট্রেডিশনস। তারপরে দেখি হিস্ট্রিক্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট। প্রথমে আমরা যদি একটু দেখে আসি, দ্য এলিজাবেথান এজ emerged as a part of larger European Renaissance, which emphasized humanism, the rediscovery of classical antiquity, and the celebration of human potential. In England, the movement gained momentum under Elizabeth I, whose reign provide political stability and cultural patronage. মোটামুটি পলিটিক্যাল স্ট্যাবিলিটির কারণেই কালচারাল ফ্লারিশমেন্টটা ঘটে। এই যে কি ডেভেলপমেন্টস ডিউরিং দিস টাইম, কী কী ঘটেছিল? রিলিজিয়াস রিফর্মস, আমরা জানি এখানে কি হলো, চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা লাভ করলো, এবং কুইন এলিজাবেথ কী করলো বলো, একটা ব্যালেন্স নিয়ে চলার চেষ্টা করলো। এক্সপ্লোরেশন অ্যান্ড মানে এক্সপ্যানশন, এখানে ডিসকভারি ঘটেছে, তাই তো, নতুন নতুন দেশ, নতুন নতুন রাজ্য। প্রিন্টিং প্রেস এই সময় আবিষ্কৃত হয়েছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। থিয়েট্রিক্যাল ইনোভেশন, এই সময়ে থিয়েটার প্রতিষ্ঠা হয় বিশেষ করে। আমরা কিন্তু মোটামুটি রিফরমেশন এই যে আমরা কয়েক ধরনের পেয়েছিলাম, প্লের নাম পেয়েছিলাম, তাই না? যেমন হচ্ছে মিস্ট্রি প্লে, মিরাকল প্লে, তাই না? এগুলো পাইছিলাম না? ওগুলো হচ্ছে কি নাটক, কিন্তু ওইগুলো কিন্তু তখন সবই ছিল কি রিলিজিয়াস, ওগুলো ছিল কি চার্চ ভিত্তিক। কিন্তু থিয়েটার প্রতিষ্ঠা হলো, সেটা চার্চ থেকে বেরিয়ে আসলো, চার্চ থেকে বেরিয়ে এসে মানে এটা হিউম্যান মোরালিটি প্রচার করার জন্য মোরাল প্লেগুলো প্রতিষ্ঠা করা শুরু হলো, যেটা আমরা কিছু কিছু নাম পাবো। কি ফিচার্স অফ এলিজাবেথান লিটারেচার, দেখো এই সময় আসলো কি রেনেসাস হিউম্যানিজম। এই সময় যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মে হিউম্যানিজমকে গুরুত্ব দেওয়া হলো। দেখো এলিজাবেথান লিটারেচার ওয়াজ প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্সড বাই রেনেসাস হিউম্যানিজম, এমফাসাইজিং দ্য স্টাডি অফ ক্লাসিক্যাল টেক্সট, দ্য ভ্যালু অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে বড় কথা, অ্যান্ড দ্য এক্সপ্লোরেশন অফ হিউম্যান ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। রাইটার সেলিব্রেটেড হিউম্যান ক্রিয়েটিভিটি, রিজন অ্যান্ড ইমোশন। হ্যাঁ, দেখো মানুষের ক্রিয়েটিভিটি, তার যুক্তি, তার আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং শেক্সপিয়ার, মার্লো বা স্পেন্সারের মতো রাইটারদের কাজে বা লেখালেখিতে আমরা এই তত্ত্বগুলো পেয়েছি। ফ্লারিশমেন্ট অফ ড্রামা, এলিজাবেথান এজের সবচেয়ে বেশি উত্থান ঘটেছে হচ্ছে ড্রামার। দেখো ড্রামা বিকেম দ্য ডমিনেন্ট লিটারেরি ফর্ম অফ এলিজাবেথান এজ, ক্যারেক্টারাইজড বাই আ ব্লেন্ড অফ ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড কন্টেম্পোরারি থিমস। তাহলে কেন ড্রামার উত্থানটা ঘটলো? কারণ তারা ওই যে রেনেসাসের কারণে গ্রিক, তারপর হচ্ছে ল্যাটিন বা ইটালিয়ান বা রোমান ড্রামাটিস্ট দ্বারা প্রভাবিত হয়ে তারা কিন্তু ওই ধরনের ড্রামা নিজস্ব ভাষায় লেখা শুরু করে। কেউ ট্রান্সলেট করে, কেউ নিজে লেখে। যেমন বলছে কি, দেখো প্লে রাইট লাইক উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো এলিভেটেড ইংলিশ ড্রামা with their mastery of language, complex characterization and exploration of universal themes. তারপর হচ্ছে পোয়েটিক ইনোভেশন, এখানেও কিন্তু পোয়েটিক ইনোভেশন ঘটেছে। দ্য এলিজাবেথান এরা উইটনেস আ রিভাইভাল অফ ক্লাসিক্যাল পোয়েটিক ফর্মস, পার্টিকুলারলি দ্য সনেট। হ্যাঁ, বিশেষ করে সনেটটা আমরা পেয়েছি, সেটাও ওই যে ইটালিয়ান বা রোমান রাইটার দ্বারা প্রভাবিত, পেট্রাকের দ্বারা। পোয়েটস লাইক স্যার ফিলিপ সিডনি অ্যান্ড এডমান্ড স্পেন্সার এক্সপেরিয়েন্স উইথ স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিমস, ক্রিয়েটিং ওয়ার্ক অফ এন্ডিয়ারিং বিউটি। এছাড়া হচ্ছে এক্সপ্লোরেশন অফ থিম, মানে থিম না আবার বিভিন্ন ধরনের হয়ে গেল, একক না। আগে ছিল শুধু রোমান্স, তাই না? রোমান্স কেন্দ্রিক হিরোইজম দেখানো, কিন্তু এখন কি হলো, এলিজাবেথান লিটারেচার রিফ্লেক্টেড আ ওয়াইড রেঞ্জ অফ থিমস ইনক্লুডিং লাভ, পাওয়ার, অ্যাম্বিশন, রিলিজিয়ন, সুপারন্যাচারাল অ্যান্ড হিউম্যান মোরালিটি। যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, পড়ি না? সরি, আমরা এখনো তো পড়ি নাই নাকি অ্যাজ ইউ লাইক ইট? আমরা তো শেক্সপিয়ারের কোনো ড্রামা এখনো পড়তে পারিনি, পড়েছি? পড়ি নাই? না স্যার। তাহলে পড়লে ভালো। তো রাইটার্স অফেন গ্র্যাপেলড উইথ দ্য টেনশন বিটুইন রেনেসাস আইডিয়ালস অ্যান্ড দ্য রিয়েলিটিস অফ এলিজাবেথান সোসাইটি। তারপর এক্সপেরিমেন্টেশন উইথ ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংরেজি সাহিত্য মানে ইংরেজি ভাষায় তেমন কোনো সাহিত্যকর্ম রচিত ছিল না, আগে ছিল সব ল্যাটিন বা গ্রিক ভাষায়, তারা সেগুলো ট্রান্সলেট করেছিল ইংরেজি ভাষায়। তাহলে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে তারা পড়তেছিল, পড়তে পড়তে তারা ভাবলো নিজস্ব ভাষা দিয়ে নিজস্ব সাহিত্যকর্ম রচনা করা যায় কিনা। তখন তারা করলো কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েই যে এক্সপেরিমেন্ট মানে সাহিত্যকর্ম লেখা যায়, সেটা তারা কিন্তু ইনোভেট করলো। তাই এলিজাবেথান এজ ওয়াজ মার্কড বাই লিঙ্গুইস্টিক ইনোভেশন, with writers enriching the Elizabethan language through the creation of new words, idioms and expression. Shakespeare's Alan দেখো is credited with coining hundreds of words, phrases still in use today. তাহলে শেক্সপিয়ার নিজেও অনেক ফ্রেজ, অনেক ওয়ার্ডস তিনি তৈরি করেছেন তার এই ড্রামার স্বার্থে, যেগুলো এখনও প্রচলিত আছে। এবার হচ্ছে কী কী জানরা আমরা এলিজাবেথান এজে পেয়েছিলাম সেগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে ড্রামা। ড্রামাটা হচ্ছে কি ডমিনেন্ট ফর্ম, সবচেয়ে বেশি হয়েছিল এটা। দ্য এলিজাবেথান এজ ইজ মোস্ট রিনাউন্ড ফর ইস ড্রামাটিক অ্যাচিভমেন্ট হুইচ রেভলিউশনাইজ ইংলিশ থিয়েটার। প্রথমে ছিল ট্র্যাজেডি, হ্যাঁ, সবচেয়ে বেশি ছিল হচ্ছে ট্র্যাজেডি, ইন্সপায়ার্ড বাই ক্লাসিক্যাল গ্রিক অ্যান্ড রোমান ট্রেডিশন। এলিজাবেথান ট্র্যাজেডি এক্সপ্লোর্ড হিউম্যান সাফারিং, অ্যাম্বিশন অ্যান্ড ফেট। ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টার, যেটা থার্ড ইয়ারে তোমরা পড়বা। শেক্সপিয়ারে হ্যামলেট অ্যান্ড ম্যাকবেথ, ম্যাকবেথটা তোমরা থার্ড ইয়ারে পড়বা, হ্যামলেটটা মাস্টার্সে গিয়ে পড়বা। এগুলো হচ্ছে কি ট্র্যাজেডি। এরপর হলো কমেডি। এলিজাবেথান কমেডিজ অফেন সেলিব্রেটেড লাভ, যেটা অ্যাজ ইউ লাইক ইট তোমরা পড়বা, সেটা হচ্ছে কমেডি, যেখানে লাভ, উইট এবং সোশ্যাল হারমোনি নিয়ে আলোচনা করা আছে।
ঠিক আছে, যেমন এরকম কয়েকটা ড্রামা হচ্ছে আর মিড সামার্স নাইট ড্রিম, মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, এগুলো আমরা পড়ছি। হিস্ট্রি প্লেজ, সবচেয়ে ঐতিহাসিক যে নাটকগুলো মানে ইতিহাস ভিত্তিক, বলছে দিস প্লেজ ড্রামাটাইজ ইংল্যান্ডস পাস্ট প্রমোটিং ন্যাশনাল প্রাইড, যেমন হচ্ছে শেক্সপিয়ার, হেনরি দ্য ফিফথ আর রিচার্ড দ্য থার্ড, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এবার হচ্ছে মাস্ক অ্যান্ড ইন্টারলুডস, ইলাবোরেট কোর্ট এন্টারটেনমেন্টস কম্বাইনিং মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা ওয়ার পপুলার, শোকেজিং দ্য ক্রিয়েটিভিটি অফ পিরিয়ড। তার মানে এলিজাবেথান এইজের সবচেয়ে ডমিনেন্ট জানরার নাম কি, কোনটা ছিল বলো? ড্রামা। ব্রিফ কোশ্চেনের জন্য। এরপর আসলো পোয়েট্রি। দেখো, পোয়েট্রি ফ্লারিশড ডিউরিং দ্য এলিজাবেথান এজ উইথ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ইজ ভেরিয়াস ফর্মস। প্রথমে আসলে সনেট পোয়েট্রির মধ্যে, ইন্ট্রোডিউস টু ইংল্যান্ড বাই স্যার থমাস ওয়েট অ্যান্ড আর্ল অফ সারে। এটা খেয়াল দেখো, তাহলে সনেট ইন্ট্রোডিউস করেছিল কারা? স্যার থমাস ওয়েট এবং দ্য আর্ল অফ সারে। তার পরবর্তীতে আমরা জানি এডমান্ড স্পেন্সার সহ আরও অনেকে। দ্য সনেট বিকাম আ ডমিনেন্ট পোয়েটিক ফর্ম, শেক্সপিয়ার্স 154 সনেটস রিমেইন দ্য পিনাকল অফ দ্য জানরা। তাহলে 154টা সনেট লিখেছেন শেক্সপিয়ার। এছাড়া এডমান্ড স্পেন্সারও শেক্সপিয়ারের মতো নিজস্ব ফর্ম দিয়ে তারা সনেট লিখেছে। এপিক পোয়েট্রি, এছাড়াও এপিক পোয়েট্রি তো আছেই। এডমান্ড স্পেন্সার দ্য ফেয়ারি কুইন ইজ অ্যান অ্যালেগরিক্যাল এপিক সেলিব্রেটিং কুইন এলিজাবেথ অ্যান্ড এক্সপ্লোরিং থিমস অফ ভার্চু অ্যান্ড হিরোইজম। লিরিক পোয়েট্রি, পোয়েটস লাইক স্যার ফিলিপ সিডনি, অ্যাস্ট্রোফেল এবং স্টেলা, ওয়াল্টার রেইল এক্সপ্লোর থিমস অফ লাভ, বিউটি অ্যান্ড মোরালিটি ইন দ্য লিরিক্যাল ওয়ার্ক। তার মানে আমরা পোয়েট্রির এখানে কয়েকটা ফর্ম পেলাম, একটা সনেট, এপিক এবং লিরিক। আর ড্রামার পেলাম কি, ট্র্যাজেডি, কমেডি, হিস্ট্রি প্লেজ, এছাড়া মাস্ক অ্যান্ড ইন্টারলুডস। এরপর হচ্ছে প্রোজ। প্রোজ রাইটিং অলসো। হ্যাঁ বলো। স্যার এগুলো কি মুখস্থ করা লাগবে? পড়বা বেশি বেশি। কি মুখস্থ করা লাগবে? যখন আমি কোশ্চেন দিয়ে দেবো তখন পড়বা। আগেই তোমরা মুখস্থ পরীক্ষা নিয়ে ভয় পেয়ে যাও, আগে পড়ো ভালো করে, ঠিক আছে? কি মুখস্থ করতে হবে, কি করতে হবে সব আমি বলে দিব, ঠিক আছে? তোমরা সব ভয় আছো, এত স্যার মুখস্থ কেমন করে রাখবো নাকি? পড়তে থাকো, ঠিক আছে? কি বুঝতে পারছো না বুঝতে পারোনি? জি স্যার বুঝতে পারছি। দেখো অনেকে মনে কাঁপতেছো এত কিছু তথ্য দেখে নাকি, যে এবার হিস্ট্রিতে শেষ আমি মনে হয়। হ্যাঁ, কাঁপাকাঁপি বাদ দাও, পড়তে থাকো বারবার, সব ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নাই। প্রোজ রাইটিং, তারপর আসলে প্রোজ। প্রোজের ভিতরে আমরা যাকে পাই সেটা হচ্ছে কি, স্যার ফ্রান্সিস বেকন। হ্যাঁ দেখো, প্রোজ রাইটিং অলসো ডেভেলপ ডিউরিং দ্য এলিজাবেথান এজ, রিফ্লেক্টিং দ্য ইন্টেলেকচুয়াল ভাইব্রেন্সি অফ দিস পিরিয়ড। এই যে পড়ছি না, দেখবো যে অনেক কোশ্চেন আনসার তুমি অটোমেটিক জেনে গেছো। যখন কোশ্চেন আনসার দিব বা কোশ্চেন দিব তখন বুঝতে পারবে এগুলো তো আমার পড়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো। আর যদি বলো স্যার আগে সব পড়াই নিক, ঠিক আছে, তো ক্লাস শেষ হয়ে যাক, যখন স্যার কোশ্চেন আনসার দিবে তখন পড়বো, তাহলে তোমার পড়া শেষ। তোমাকে কাঁপতে হবে কেন? তোমার হয়তো ভূমিকম্প হয়ে যেতে পারে তোমার ভিতরে, ঠিক আছে? কারণ ক্লাসে উপস্থিতির পরিমাণটা খুবই ভালো নাকি? কতজন? 72। হ্যাঁ, তাহলে বাকি আরো কতজন? বাকি আরো কতজন ক্লাসে নাই? তাদের তো ভূমিকম্প মানে সেই রকমের হবে, পয়েন্ট মানে 90-এর মানে 9-এর উপরে যাবে। 120 জনের মতো। 120 কেন, তারও বেশি। স্যার এখন 70 হয়ে গেছে। প্রায় কতজন আছে? 260-এর উপর স্টুডেন্ট আছে এখন, ঠিক আছে? তাহলে কতজন নাই? স্যার 190 জন। 200 জন নাই মনে করো। এরা শুধুমাত্র অপেক্ষায় আছে স্যার কখন কোশ্চেন আনসার দেবে নাকি? তারপরে পড়া শুরু করবে নাকি? ওইভাবে কি পড়াশোনা করে হবে? পারবা? বলো। এই তথ্যগুলো তো বুঝবাই না তোমরা। হ্যাঁ, আগেই তো ভয়ে কাঁপতে থাকবা যে আবার কোত্থেকে আসলো। তো যাই হোক, এখন যার জীবন সেই তো বুঝে, আমাদের আর কি। আচ্ছা যাক, তাই বলছে দেখো, এসে স্যার ফ্রান্সিস বেকন পায়োনিয়ার দ্য এসে ফর্ম ইন ইংল্যান্ড, ব্লেন্ডিং ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিক্যাল উইজডম। এছাড়া ফিকশন আছে, যেমন হচ্ছে ওয়ার্কস লাইক থমাস ন্যাশ দ্য আনফরচুনেট ট্রাভেলার, জন লিলিস দেখো ইউফিয়াস এক্সপেরিমেন্টেড উইথ ন্যারেটিভ টেকনিক। এছাড়া ইউটোপিয়ান লিটারেচার, স্যার থমাস মুরস ইউটোপিয়া, মনে আছে? এটা আমরা পড়েছিলাম নাকি? যদিও তো আমরা পড়েছিলাম, এলিজাবেথের মধ্যে দেওয়া হচ্ছে, যদিও এটা এলিজাবেথের মধ্যে দেওয়া হয়েছে, আসলে সেটা এর ভিতরে আসছে না, মানে রেনেসাস পিরিয়ডের মধ্যে আর কি। ইনফ্লুয়েন্স এলিজাবেথান রাইটার্স উইথ ইজ ভিজন অফ অ্যান আইডিয়াল সোসাইটি। এরপর হচ্ছে রাইটার, মেজর রাইটার কারা? আমরা তো রাইটিংয়ের ইয়াগুলো দেখলাম, জানরাগুলো দেখলাম, তাহলে মেজর রাইটার কারা?
বলছে উইলিয়াম শেক্সপিয়ার প্রথমেই মেজর রাইটার হিসেবে আসছে, যদিও আমরা ইউনিভার্সিটি উইট নামে পাবো, সেগুলো আমরা এখনও পড়ি নাই, আমরা পড়বো আর কি, যেগুলো উইলিয়াম জেলং থেকে পড়লে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো উইলিয়াম শেক্সপিয়ার, তার জন্মসাল কত? 1564, মৃত্যু হচ্ছে কি 1616। কুইন এলিজাবেথ কত সালে মারা যান? 1603, তাই তো, আর ইনি 1616। তাহলে তিনি কোন কোন এজের মধ্যে পড়ছেন? এলিজাবেথান জেকোবিয়ান এলিজাবেথান এজ আর জ্যাকোবিয়ান এবং এজ। জ্যাকোবিয়ান এজ, তাই তো? হ্যাঁ। তাই বলছে শেক্সপিয়ার ইজ দ্য কুইন এসেনশিয়াল ফিগার অফ এলিজাবেথান লিটারেচার, এক্সেলিং ইন ড্রামা অ্যান্ড পোয়েট্রি। হিজ প্লেস ইনক্লুডিং রোমিও জুলিয়েট, অথেলো, কিং লিয়ার, আরও তো আছে অনেক ড্রামা আছে, এগুলো আমরা জানবো, কারণ অনেক সময় আসে যে রাইট 5 নেমস অফ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা কমেডি এরকম লিখতে বলে, সেগুলো আমাদের জানতে হবে। হিজ সনেটস ক্যাপচার দ্য বিউটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ডেপথ অফ ইমোশন। ক্রিস্টোফার মার্লো, যিনি মোটামুটি এলিজাবেথান ট্র্যাজেডির পায়োনিয়ার, হ্যাঁ, তার প্লের মধ্যে বলছে ডক্টর ফস্টাস, টেম্বারলাইন দ্য গ্রেট, এগুলো। এডমান্ড স্পেন্সার, যিনি এপিক লিখেছেন ফেয়ারি কুইন, এছাড়াও তার বিভিন্ন ধরনের অন্যান্য সনেট আছে। স্যার ফিলিপ সিডনির হচ্ছে অ্যাস্ট্রোফেল অফ স্টেলা অ্যান্ড দ্য ডিফেন্স অফ পোজি, হ্যাঁ, এটা আমরা ডিফেন্স অফ পোজি তোমরা থার্ড ইয়ারে পড়বা ক্রিটিসিজমে, যেটা লিটারি ক্রিটিসিজম। বেন জনসন, হ্যাঁ, দো হিজ প্রমিনেন্স এক্সটেন্ডেড টু এলিজাবেথান এরা, জনসন স্যাটিরিক্যাল কমেডিজ সাচ এস এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, এরকম আছে, আর ফাউন্ডেশনাল টু এলিজাবেথান থিয়েটার। তো এইভাবে আমরা দেখলাম মোটামুটি এলিজাবেথান এজের কিছু সাহিত্যিক ভাগ, সাথে সাথে কিছু রাইটার্সের নাম। যদিও এগুলো খুবই কম, এখানে জাস্ট শর্ট করে দেওয়া আছে সামারি আকারে, সেগুলো আমরা বই থেকে আরও ভালো করে পড়ব। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ইউনিভার্সিটি উইট, এটা আমরা আগামী দিন পড়ব, ঠিক আছে? এটা আমরা উইলিয়াম জেলং সহ এলিজাবেথান এজের ওই অংশটুকু পড়ব। কারণ কি দেখো উইলিয়াম জেলংয়ের পরবর্তী এজটার নাম কিভাবে দেওয়া আছে। তোমাদের একটা কাজ দিব, সেটা হলো অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার। এই বইটা কি সবার কাছে আছে? আছে। এই বইটা যদি না থাকে তো ইংরেজি সাহিত্য পড়াটা তাদের জন্য খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ছোট্ট একটা বই কত গুরুত্বপূর্ণ, সেটা তোমরা ফার্স্ট ইয়ারে কেননি? দেখো এই যে দ্য এজ অফ এলিজাবেথ আমরা একটা পড়বো। এলিজাবেথের এজকে কত সাল পর্যন্ত দেখানো হয়েছে দেখো তো এই জায়গায় 1620। কিন্তু 1620 তো ভুল হয়ে গেল নাকি, কারণ 1603 সালে তিনি মারা যান। কারণ এটা জ্যাকোবিয়ান এজকে এর ভিতরে ঢোকানো হয়েছে, কারণ তার পরবর্তী এজটা হচ্ছে পিরিটান এজ হিসেবে ধরানো হয়েছে এখানে। হ্যাঁ, পিরিটান এজ, ওটা 1620 থেকে দেখানো হয়েছে, মানে এই জন্য সালভিত্তিক একটু ডিফারেন্স আছে, সেগুলো আমরা আগামী দিন মানায় নিব আর কি। তো তোমাদের যেটা বললাম অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটা থেকে তোমাদের আমি কাজ দিব হচ্ছে আগামী ক্লাসে খাইলো 100 পেজ। পিডিএফ ধরে কি করা যায়, পেজ একদিকে টান দিলে আরেকদিকে চলে যায়। এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের, এটা তো আমরা পড়েছিলাম, সাথে সাথে যে ভিতরের যে কথাগুলো, হ্যাঁ, এইগুলো একটু মিডল ইংলিশ পিরিয়ডের ভিতরে তথ্যগুলো, তারপরে হচ্ছে এইখানে দেখবা যে অনেক রাইটার এবং সাথে তাদের সম্পর্কে ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্যসহ নাম এবং গুরুত্বপূর্ণ বইয়ের নাম এগুলো দেওয়া আছে। তোমাদের আগামী দিনের কাজ হলো জাস্ট এগুলো একটু পড়ে নেওয়া। দেখো দ্য রেনেসাঁস পিরিয়ড শুরু হয়েছে, রেনেসাঁস পিরিয়ডে আমরা যেহেতু এলিজাবেথান এজ পর্যন্ত পড়লাম, তাই তোমাদের কাজ হবে এলিজাবেথান এজ পর্যন্ত, ঠিক আছে তো, এইগুলো একবার শুধু রিডিং দেওয়া, জ্যাকোবিয়ান এজের আগ পর্যন্ত রিডিং দেওয়া, মুখস্থ না কিন্তু। কি বলেছি আমি, বলো? রিডিং দেওয়া। পড়তে, হ্যাঁ, এই রিডিংটা যদি করে ফেলো তাহলে দেখবা যে অনেক কিছু মাথায় গেঁথে যাবে, কিছু কিছু কথা, হ্যাঁ, কিছু কিছু নাম, এগুলো গেঁথে যাবে। মনে থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, তুমি জাস্ট পড়ে নিবা।
এখানে অনেকগুলো বোল্ড করা, যেমন হচ্ছে দ্য বার্ড অফ অ্যাভন, সে কয়টা নাটক লেখে, সে তার কয়টা সনেট লেখে। তারপরে এখানে কে ইউনিভার্সিটি উইট, কে ন্যাচারাল ফিলোসোফার। ইউনিভার্সিটি উইট বলতে কী বোঝানো হচ্ছে, এখানে কাদের নাম দেখানো হচ্ছে, এগুলো একটু রিডিং দিলে দেখবা যে তথ্যগুলো সংক্ষেপে পড়ে যায়। তারপর হচ্ছে ফার্স্ট ট্র্যাজেডির নাম কি, ফার্স্ট কমেডির নাম কি, হ্যাঁ এগুলো এখানে দেওয়া আছে। দেখো ফার্স্ট কমেডি, এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাজেডি, এগুলো কিন্তু ব্রিফ কোশ্চেন হিসেবে পরীক্ষাতে আসে। তা তোমাদের কাজ হলো এগুলো একটু রিডিং দেওয়া আগামী দিন, মনে থাকবে? ওকে স্যার। স্যার কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা? এলিজাবেথেন এজ পুরাটা? শুধু এলিজাবেথ এইজ না, থেকে এলিজাবেথ এইজ পর্যন্ত। কি বললাম বলো? তোমাদের যখন শুরু থেকে এলিজাবেথেন এজ পর্যন্ত। তোমাদের যখন বলা হয় তোমরা কথা মনে অন্যদিকে শোনো, যে আগে স্যার শেষ করুক তারপরে আমি খেয়াল করবো, নাকি এটা? মানে স্যার আগে শেষ করুক কথা, তারপরে বুঝবো যে স্যার কি বললো। মনোযোগ দিতে হবে, আমি কি বলেছি একদম শুরু থেকে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে পুরো এলিজাবেথ এজের এই পর্যন্ত পুরোটা রিডিং দিবা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, দরকার আমি এখান থেকে ছোট ছোট কোশ্চেন ধরবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ দেখে, মুখে মুখে, ঠিক আছে? ওকে স্যার। স্যার আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত রাখছি। শীটটা শেয়ার করে দিব। একটা হচ্ছে এলিজাবেথ এইজের শীট, আর একটা হলো রেনেসাঁস পিরিয়ডের শীট। এই দুটো শীট রিডিং দিয়ে নিবা। আর আগামী দিন আমরা উইলিয়াম জেলং থেকে আবার পড়বো, যেটা আরো বেশি কিছু। হ্যাঁ বলো। স্যার আপনি একটা ওই যে বই পাবলিশ করার কথা ছিল স্যার আপনার, এতদিন তোমরা বুঝতে পেরেছো যে আমার অবস্থা কি গেছে, তাই তো? হ্যাঁ, নিশ্চয় তোমরা জানো আমার সম্পর্কে, নাকি? আমি যখন হবে তখন আমি তোমাদের জানাই দিব, ঠিক আছে? যে এখন তোমরা এটা নিতে স্যার পারো। আর ওই যে একটা গ্রুপ খুলতে চাইছিলেন স্যার, ওইটা কবে? হ্যাঁ, ওটাও আমি আপাতত একটু শান্ত হলাম, শান্ত হয়ে সিস্টেম করে তোমাদেরকে খুলে আমি জানাবো, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের আগামীকালকে পড়াবেন? হ্যাঁ বলো। কেউ কিছু বলছি স্যার আগামীকালকে পড়াবেন? আচ্ছা, গ্যাপ দিয়েন না, কে বলতেছো? গ্যাপটা কি আমি সাধে দিচ্ছি বলো? যে স্যার এখন স্যার একটু চায়ের দোকানে বসে গল্প করতেছে, এই জন্য গ্যাপ পড়ে যাচ্ছে, বলো? স্যার আপনার সমস্যা তাহলে এখন কি করবো? তাহলে স্যার, সেটা তো মানছি। রাত 12টার সময় ক্লাস করবা? বলো, করবা? যদি সমস্যা, আমি রাত 12টার সময় ক্লাস নিব তোমার জন্য, যুক্ত হবা? জি স্যার। না স্যার 6টার সময় যুক্ত হয় না, রাত 12টায় ক্লাস ঠিক নিতে আছে। বলো। হ্যাঁ বলো। তোমরা দুই একজনে এমন ভাবে কথা বলো, স্যার তো মানে দূরের কথা, আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে। এগুলো কোনো কথা? এরকম ভাবে কথা বলো না প্লিজ। বললাম তোমরা এখন কথা বলো, শেখনি, অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ো, হ্যাঁ? আচ্ছা যাও। ইচ্ছাকৃতভাবে গ্যাপ দিয়ে না, আরো বেশি সময় মানে টাইম তো সমস্যা থাকলে গ্যাপ দেয়, এর জন্য কেউ কিছু ধরো না, কিছু বইল না। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো স্যার থাকো। আমরা তো ফার্স্ট ইয়ারেও পড়ছি স্যার, তখন মানে আপনার প্রবলেম দেখে এমন হচ্ছে, তখন তো স্যার মানে আমরা সমস্যা হইতো, আপনি অনেক রেগুলারলি পড়াতেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সে হয়তো অন্যভাবে বলে ফেলেছে, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।